সবাই একটু মেনশন দিয়ে দাও, লাইভ ক্লাস করার মজাটা অ্যাকচুয়ালি আলাদা। রেকর্ডেড ক্লাস দেখার থেকে লাইভ ক্লাস দেখার মজাটা একটু বেশি। ওকে, সো একটু মেনশন দিয়ে দাও। খুব তেমন কোনো কঠিন কোনো পড়াশোনা আজকে নাই। ওকে, যেটা নিয়ে তোমরা ভয় পাবা তেমন কোনো পড়াশোনা নাই। আচ্ছা, আমি কি গ্রুপ ঠিক আছে তো? আসলে এতগুলো গ্রুপ হয়েছে, কোন গ্রুপে লাইভ শুরু করে এটা বুঝি না। দেখো, হ্যাঁ ঠিক আছে, গ্রুপ ঠিক আছে আমাদের। স্যার আপনি এতটা গ্রুপ খুলছেন যে বলার মতো না। আচ্ছা, সো ফার্স্ট অফ অল সবাই আস্তে আস্তে জয়েন হও। আচ্ছা, সো গতকাল ক্লাসে যা যা পড়াইছিলাম সেখান থেকে কি কি পড়ানো ছিল আমাকে বলো। আমরা নামকরণ ছিলাম, বেসিক নামকরণ ছিলাম। আর ওইখানে একটা কথা ছিল, সেটা হচ্ছে ইথার ছিল, যেন আমাদের মনে আছে তোমাদের যে গত ক্লাসে আমি একটা স্লাইড একটা মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে ইথারের কার্যকরী মূলকের নাম ছিল হচ্ছে কি ইথার। এটা হচ্ছে প্রধান কার্যকরী মূলকের নাম। আর অপ্রধান কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকোক্সি। সো এটা হচ্ছে আমি হোয়াইট বোর্ডে ভুল করছি, বাট আমাদের স্লাইডে কিন্তু ঠিক ছিল। এটা কি অপ্রধান কার্যকরী মূলকের নাম, অপ্রধান ফাংশনাল গ্রুপ। এটা তো এটা একটু ঠিক করে নিবা। আর তোমরা নিশ্চয়ই স্লাইড থেকে কপি মারছো, আর বাকিগুলো সবকিছু ঠিক আছে, বাকি সবকিছু ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, আমি তাহলে এখন যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে কোনটা, বেসিক নেমিং একটু আলোচনা করতেছি। দেখো, ফার্স্ট অফ অল সবাই খাতা কলম নিয়ে বসো। গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম হচ্ছে অ্যালকেনের মেবি না, আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের নামকরণগুলো কিভাবে করে দেখো। ফার্স্ট অফ অল ধরো অ্যালকিনের নামকরণ কিন্তু জাস্ট ইন্ট্রোডাকশন, কিন্তু আজকে কিন্তু মেইন টপিক হচ্ছে গাঠনিক সমতা। কিভাবে অ্যালকিনের নামকরণ হয় দেখো, CnH2n এটা হচ্ছে আমার অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা? CnH2n, এটা হচ্ছে সাধারণ সংকেত বলতেছি। আচ্ছা, এখন এইগুলার যখন নামকরণ করতে বলে তখন এখানে মেইন প্রায়োরিটি জিনিসটা কি? ডাবল বন্ড না, মানে অ্যালকিন চিনি ডাবল বন্ড দিয়ে। সো ধরো একটা যৌগ দিলাম, সেটা হচ্ছে কি CH2 ডাবল বন্ড CH2। এটার নাম আমিও জানি, তুমিও জানো, ইথিন। তবে এখন যে আমরা পড়বো গাঠনিক সমতা, এই গাঠনিক সমতার জন্য তোমাকে হচ্ছে কিছু বড় বড় যৌগগুলা জানতে হবে। ধরো আমি তোমাকে বললাম এখানে এটা, ধরো এটার নামকরণ তোমাকে করতে বলছে, বাট এখন ডাবল বন্ডটা দিলাম এই জায়গায়। কারণ ডাবল বন্ড যখন প্রথমে দিব তখন তুমি বলবা 1 2 3 4 5, পাঁচটা কার্বন বিশিষ্ট নাম হচ্ছে, তুমি সবাই জানো, সেটা হচ্ছে কি হবে? প্যান্টিন হবে। বাট আসলে কি প্যান্টিন হয়? ধরো ডাবল বন্ডটা এই জায়গায় আছে, তাহলে সেটা প্যান্টিন 1 হবে। আচ্ছা, তুমি এখন যারা একদম ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আছো, তারা হয়তো চিন্তা করতে পারছো যে ভাইয়া নামকরণের সিস্টেম তো জানি না, আমি আমাদেরকে রুলস বলেন নাই, আমি কিভাবে বুঝবো? ফার্স্ট অফ অল তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন এই জায়গায় ডাবল বন্ড দিবা এবং প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন ফিল আপ করবে না, কারণ এখানে একটা হাত ফিল আপ হইছে, তাহলে আর কয়টা হাত দরকার? কয়টা হাত মানে কয়টা হাইড্রোজেন, মনে থাকবে? কয়টা হাত মানে কয়টা হাইড্রোজেন, তাহলে তিনটা হাত তিনটা হাইড্রোজেন। এখানে CH2, এখানে CH2, এভাবে করে লিখতে পারো। লেখা হইছে? আচ্ছা, হাত ফিল হয়ে গেছে, দেখো 2টা 3টা 4টা। এখানে কার্বনের কয়টা হাত ফিল হইছে? 1টা 2টা 3টা, তাহলে আর কয়টা হাত বাকি আছে? একটা হাত বাকি আছে। এই একটা হাতটা আমি এখানে দিয়ে দিলাম, একটা হাত আমি এখানে দিয়ে দিছি। আচ্ছা, এখানে কয়টা হাত বাকি আছে? 1টা 2টা, আর কয়টা হাত? 2টা হাত, তাহলে 2টা হাত মানে 2টা হাইড্রোজেন বসাইছো। আচ্ছা, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে, ফার্স্ট অফ অল যেহেতু এটা কার্বন কয়টা? 5টা। তো আমি তোমাকে আগে বলছিলাম যে তুমি যখন নামকরণ করবা, গত ক্লাসে আমি হচ্ছে একটা স্ট্রাকচার লিখে দিয়েছিলাম না, ওই স্ট্রাকচারের মধ্যে প্রথমে কি ছিল? শাখার অবস্থান। শাখার অবস্থান সংখ্যা নাম, অর্থাৎ প্রথমে যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে শাখার অবস্থান সংখ্যা নাম। তো শাখার অবস্থান সংখ্যা নাম তো আমাদের এখানে জানা দরকার নেই, কেন জানো? কারণ এখানে শাখা নাই, ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ কিভাবে বলে? এই যে দেখো, এই জায়গায় কোনো ব্রাঞ্চ আছে, অর্থাৎ এভাবে ব্রাঞ্চ বলতে এভাবে, এইভাবে, এটাকে বলা হয় ব্রাঞ্চ, এটাকে বলা হয় প্রধান শিকল, আর এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ। ওকে, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, তাহলে এখানে কোনো শাখা নাই। শাখা যেহেতু নাই, তাহলে শাখার অবস্থান সংখ্যা নাম কা। এখন আসি প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। প্রধান শিকলে কার্বন সংখ্যা মানে ওয়ার্ড রুট, পাঁচটার জন্য কি হবে আমাকে বলো? প্যান্ট। এরপরে এর পরবর্তী কি ছিল? এর পরবর্তী কি ছিল? কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা নাম। আচ্ছা, এখানে কার্যকরী মূলক কিন্তু দুই টাইপের, এটা আমি তোমাদেরকে হয়তো লিখে দিই নাই গত ক্লাসে। সেটা হচ্ছে কি, কার্যকরী মূলক হচ্ছে দুই ধরনের। পাশে যদি লিখে রাখতে পারো কয় ধরনের? দুই ধরনের। আমি আবার বলছি, কার্যকরী মূলক হচ্ছে দুই ধরনের। কার্যকরী মূলক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে 1 ডিগ্রি কার্যকরী মূলক, একটা হচ্ছে 2 ডিগ্রি কার্যকরী মূলক। 1 ডিগ্রির মধ্যে কারা পড়বে? অ্যান, ইন,
এবং হচ্ছে আইন, আর 2 ডিগ্রির মধ্যে এর বাকি সব, মানে বাকিগুলো যতগুলো থাকবে। 1 ডিগ্রির মধ্যে কারা পড়বে অ্যান, ইন, আই। সো এগুলোর বর্ণনা আগে দিতে হবে। এবং 2 ডিগ্রি হচ্ছে ধরো ওএস থাকতে পারে, আমি এখানে বললাম ওএস থাকতে পারে, সি ডাবল এস থাকতে পারে, সিএইচ থাকতে পারে, এটসেট্রা। এগুলো হচ্ছে পরবর্তীতে দিবা। অর্থাৎ তুমি গত ক্লাসে যে স্লাইডটা স্লাইড বলছি স্ট্রাকচার যেটা বানিয়েছো, যেটা আমরা বানিয়েছিলাম, সেখানে তুমি এটাকে এডিট করে দিবা। এডিট বলতে পাশে দিকে লিখে দিবা যে ফাংশনাল গ্রুপ হচ্ছে দুই ধরনের। এতটুকু কোথায় গেছে? আচ্ছা, এরপরে কি বলছিলাম? কার্যকরীমূলকের অবস্থান সংখ্যা নাম। তুমি আমার দিকে না তাকিয়ে গত ক্লাসে যেটা স্ট্রাকচার যেটা করেছি সেটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। প্রধান শিক্ষকের কারণ সংখ্যা কয়টা? 5টার জন্য প্যান্ট, ওয়ার্ড রুট না, এটা ওয়ার্ড রুট প্যান্ট। এরপর একটা হাইফেন দিবা, অবশ্যই হাইফেন দিতে হবে। কেন জানো? কারণ তুমি এরপরে কার্যকরীমূলকের অবস্থান সংখ্যার নাম লিখবা। অবস্থানের আগে এবং অবস্থানের পরে মাস্ট হাইফেন দিতে হবে। কার অবস্থান? কার্যকরীমূলকের। কার্যকরীমূলকের অবস্থান এটা না, প্যান্ট 1। কার্যকরীমূলকের অবস্থান দিছি, সংখ্যা দিতে হবে? দিতে হবে না, কারণ সংখ্যা মাত্র একটা। যদি দুটো থাকতো তাহলে ডাইরেক্ট টার্ম। সংখ্যা বলতে কোনটা? কিসের সংখ্যা? কার্যকরীমূলক। এখানে কার্যকরীমূলক কোনটা? ডাবল বন্ড। আগে বলছিলাম যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড এগুলো সবগুলো কার্যকরীমূলক। তবে সিঙ্গেল বন্ড কার্যকরীমূলক হলো তার অবস্থান সংখ্যার নাম দিতে হয় না, কারণ সিঙ্গেল বন্ড সব জায়গায় থাকে। সো প্যান্ট 1 ইন। এখন ব্যাপারটা কিন্তু এখানে না, ব্যাপারটা হচ্ছে ডাবল বন্ডটা যদি এই জায়গায় থাকতো, কোন জায়গায়? ধরো আমি সেম জিনিসটা আবার লিখতেছি, সেম জিনিসটা আমি ক্যামেরা পিছনে নোট করতেছি ভাই। আচ্ছা, এটা আমাদের নাইমোর পিছন থেকে নোট করতেছে। আমি আজকে অফলাইন পড়াচ্ছি, বুঝছো? সামনে একজন স্টুডেন্ট আছে, আগামীকাল থেকে 2 জন থাকবে। মানে আস্তে আস্তে অফলাইনে আমরা প্র্যাকটিস করতেছি, বুঝছো? সো যাতে ফিলটা আসে আর কি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আজকে কিন্তু ভিউ কমে গেছে তোমাদের, মানে কি বাসায় গার্ডিয়ান কল যেতে হবে? কত ক্লাস পর্যন্ত ছিল? হচ্ছে 500 জন। তোমাদের মজা লাগতেছে না? আজকে যদি মজা না লাগে, বললাম যে আজকের ক্লাসে যদি মজা না লাগে, তাহলে তুই জৈব রসায়ন আর আমার কাছে পড়িস না। কারণ আজকে হচ্ছে একটা স্লাইডের মধ্যে আমরা পুরো স্ট্রাকচার এসএমএল সলভ চলে যাবে। মানে আগের মতো আমরা হোয়াইট বোর্ডে লিখবো না সলভগুলো। সবগুলো হচ্ছে কি, এই যে আজকে এতগুলো সলভ করাবো, প্রায় হচ্ছে তোমার 28টা স্লাইড রেডি আজকের ইয়ার জন্য, ক্লাসের জন্য। তো সবগুলো স্লাইড আমরা ওখানে রেডি করবো। আচ্ছা দেখো, তোমাদের কষ্ট হবে না, মোট কথা হচ্ছে খুব আমি বললাম না, খুব আরামসে শেষ করবো। অনেককে বলতেছে ভাই 2 মাস লাগবে, জৈব রসায়ন 1 মাস লাগবে। এবার জৈব রসায়ন শুধু 1 মাস লাগবে। দেখো বললাম তো 1 মাস লাগবে। দেখো CH3 CH2 ডাবল বন্ড CH, সেম জিনিস ছিল না? সেম জিনিস, বাট ডাবল বন্ডটা এই জায়গায় ছিল, এখন এই জায়গায় নিয়ে আসছি। এটার নামকরণ যদি করতে যাও, বাচ্চারা সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা হাসতেছে যে ভাই এগুলো কি নামকরণ করাচ্ছেন, এগুলো তো আমরা জানি। বাট ছোট ছোট বাচ্চাগুলোদেরকে বলতেছি যেটা নামকরণ করতে গেলে তুমি কি করবা? ডাবল বন্ডটাকে প্রায়োরিটি দিবা নরমালি। আমি আগে বলছিলাম কার্যকরীমূলকের নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। তুমি বলতে পারো ভাইয়া নামকরণের প্রথম স্টেপ কি? নামকরণের প্রথম স্টেপ হচ্ছে নাম্বারিং। তো নাম্বারিং কোন দিক থেকে করব? যে দিক দিয়ে আমি ডাবল বন্ডটা কাছাকাছি পাবো, কার্যকরীমূলক যেদিকে কাছাকাছি পাবো। 1 2 3 4 5। তুমি যদি এখনো না বুঝো, আমি বললাম না এগুলো তো আসলে নামকরণ আমরা পড়াবো। আমরা নামকরণ পড়াবো, আমি বললাম না তুমি ক্যাটালগ দেখে আসো। ক্যাটালগের মধ্যে কি বলা হয়েছিল? যখন অ্যালকেন ধরবো তখন অ্যালকেনের নামকরণ, অর্থাৎ নামকরণ এখন ডিটেইলস যাচ্ছি না। যখন অ্যালকিন ধরবো তখন অ্যালকেনের নামকরণ, অর্থাৎ নামকরণের ডিটেইলস এখন পড়াচ্ছি না। এখন জাস্ট আমরা যে টপিকটা ধরবো শুধু সেই টপিকটাই পড়বো, নামকরণ আমরা এখন ডিটেইলস পড়বো না। তো দেখো তুমি বলতে পারো স্যার এটা কেন পড়াচ্ছেন তাহলে? এই যে একটু আগে বলবো না গার্ডেন সম্মত লাগবে এই জিনিসটা। তো এখন নামকরণ করতে গেলে ফার্স্ট অফ অল কি করবা? প্যান্ট। কেন? কারণ এখানে কোনো শাখা নাই। যদি শাখা থাকতো তাহলে সেটা অন্য কথা। ফার্স্টে কি লিখবো? প্যান্ট, ওই যে ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা। এবার অবস্থান দিতে হবে কিসের? কার্যকরীমূলক। কার্যকরীমূলক কোনটা? ডাবল বন্ড। আচ্ছা তুমি বলতে পারো স্যার এগুলো কোত্থেকে লিখতেছেন? আরে গত ক্লাসে একটা স্ট্রাকচার লিখে দিয়েছেন না টেবিল দিয়ে, ওইখানে কি ছিল? শাখার অবস্থান সংখ্যা নাম, মাঝখানে কি ছিল? ওয়ার্ড রুট, থার্ডে কি ছিল? কার্যকরীমূলকের অবস্থান সংখ্যা নাম। বুঝতে পারতেছো ভাইয়া? তো প্যান্ট, এরপরে কি ডাবল বন্ড কয় নাম্বার আছে? 2 নাম্বার। তো প্যান্ট 2। এরপরে এটা কি লিখছি? এটা অবস্থান। কিসের অবস্থান? কার্যকরীমূলক। তো অবস্থান সংখ্যা কয়টা? একটা। একটার জন্য লেখার দরকার নেই। এরপরে কি নামটা কি? নামটা হচ্ছে প্যান্ট 2 ইন। শেষ। ইজি না? খুব ইজি। আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝতে পারলে আমার তোমার আর লাগবে না। নামকরণ এতটুকুই শেষ। অ্যালকেনের নামকরণ এখানে শেষ। অ্যালকেনের নামকরণ আর করতে হবে না, বুঝতে পারছো? আর করতে হবে না অ্যালকেনের নামকরণ। এখন তুমি যদি বলো ভাই ডাবল বন্ড থাকলে, ডাবল বন্ড ট্রিপল বন্ড, ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকলে, এখন তোমার অনেক কোশ্চেন আসছে ভাইয়া ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকলে, ভাইয়া শাখা থাকলে, ভাই ওটা থাকলে, এগুলো ডিটেইলস আমরা এখন পড়বো না। বুঝতে পারছো? আচ্ছা তুমি বলতে পারো ভাই এখানে যদি একটা শাখা থাকে তখন কি করব? শাখা থাকলে কোনো প্রবলেম নাই তো। এখন এই ক্ষেত্রে একটা রুলস অবশ্যই আসবে। রুলস বলতে তুমি বলতে পারো যে ভাইয়া এখানের মধ্যে কার্যকরীমূলক কে? কার্যকরীমূলক হচ্ছে এ, তো প্রায়োরিটি কে পাবে? এ পাবে না? আর তুমি বলতে পারো এটা তো কার্যকরীমূলক, এটা কার্যকরীমূলক। এটা আসলে কার্যকরীমূলক বলতে এখানের মধ্যে তোমার একটা সিরিজ ছিল, ওই সিরিজটা তুমি একটু দেখিও।
এখন আমি তোমাকে রুলস লিখে দিচ্ছি না, তোমার কাছে সবকিছু এলোমেলো লাগতেছে যে ভাই রুলস লিখে দিচ্ছেন না, শুধু আমি কিছু বুঝতেছি না। আসলে এটা রুলস লাগে না, এগুলো খুব বাচ্চাদের কিছু নামকরণ, এগুলো তুমি ইজিলি বুঝতেছো। ফার্স্ট ইয়ার বাচ্চা কিন্তু চিন্তা করে দেখো, ডাবল বন্ডকে প্রায়োরিটি মাস্ট দিতে হবে, কারণ ডাবল বন্ড সক্রিয় সিরিজে এই অ্যালকাইল মূলক থেকে উপরে। আচ্ছা, আমরা যে সক্রিয় সিরিজে দিয়েছিলাম সেটা কেন দিয়েছিলাম, কেন জানো? এটা নামকরণের জন্য। নামকরণ যখন আমরা করব তখন আমাদেরকে মাথায় কনফিউশন চলে যায়। কেন? কারণ জিনিসটা হচ্ছে আমরা নাম্বারিং কোথা থেকে স্টার্ট করব, কারণ এতগুলো কার্যকরীমূলক থাকতে পারে। তখন দেখতে হবে সিরিজটা। এখন তুমি বলতে পারো ভাই সিরিজ তো আমার মাথায় নাই, সিরিজটা প্রতিদিন পড়তে থাকো, একবার একবার করে করে দেখো ওইখানের মধ্যে। আর এইগুলো আসলে দেখতে হয় না। ডাবল বন্ড অবশ্যই কিন্তু অ্যালকাইল, কারণ অ্যালকাইল মূলক একদম নিচে, 17টা পড়াইছিলাম না, একদম নিচে কিন্তু অ্যালকাইল মূলক, আর সবগুলো কিন্তু উপরে। তো যাই হোক ভাই, আর চিল্লাচ্ছি না, এখন তুমি এটা ইজিলি বুঝতেছো নাম কি হবে। পাশে শাখার অবস্থান সংখ্যা নাম, শাখার অবস্থান দিছো, অবস্থানের পরে মাস্ট হাইফেন দিতে হবে, তাহলে 4। এরপরে কি তার নামটা, যেহেতু এখানে কি শাখার নাম অবস্থান সংখ্যা তো একটা, তাহলে একটার জন্য আমরা কোনো কিছু লিখবো না, দুইটা হলে কিন্তু লিখতাম, ডাই লিখতাম, বাট একটার জন্য আমরা কোনো কিছু লিখবো না। তাহলে আমি কি লিখবো 4 মিথাইল। এরপরে ওইখানে কি লিখছিলাম, ওখানে বলছিলাম যে প্রধান চেনে মানে মেইন চেন আছে না, এটা মেইন চেন। প্রধান শিকলে কার্বন কয়টা? 5টা না, 5টার জন্য কি লিখবো প্যান্ট। তাহলে আমি বললাম 4 মিথাইল প্যান্ট, আর এটা কি হবে 2 ইন। ওকে, 4 মিথাইল প্যান্ট 2 ইন, 4 মিথাইল প্যান্ট 2 ইন। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে আচ্ছা, এটা বুঝে গেছে না? বুঝে গেছে এটা? আচ্ছা, নাই মোর ফোনটা কেটে দাও। আচ্ছা, বুঝে গেছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে অ্যালকেনের নামকরণ এখানে শেষ। অ্যালকেনের নামকরণ আমাদের দরকার নাই এখন, অ্যালকেনের নামকরণ এখন আমাদের দরকার নাই, অ্যালকেনের নামকরণ আমরা এখন পড়বো না। কি বললাম? অ্যালকেনের নামকরণ আমরা এখন পড়বো না। স্যার এটা কোন লেভেলের জৈব রসায়ন পড়াচ্ছেন আমি বুঝতেছি না, বললাম তো অ্যালকেনের নামকরণ আমাদের লাগবে না। অ্যালকেনের নামকরণ বুঝা গেছে? এতটুকু শেষ, আর লাগবে না। এখন ঘুরানো পেছানো যতগুলো নামকরণ পরবর্তীতে। এখন আসি অ্যালকোহল, একটু করে অ্যালকোহলটা দেখবো, এরপরে শেষ। অ্যালকোহলের নামকরণটা। আচ্ছা, অ্যালকোহল চিনি কিভাবে? খুবই সিম্পল, লাস্টে ওএইচ থাকতে হবে, আর এর আগে কি থাকবে? CnH2n +1, CnH2n+1 কিভাবে OH। দেখো একটু সমস্যা হয়েছে, কল আসছে। দেখো এখানে n এর মান যদি আমি যখন 1 বসাবো, তখন 1 বসালে কি আসে আমাকে বলো? CH3, n এর মান 1 বসাচ্ছি, তাহলে 2 * 1 + 1 কত? 2 * 1 + 1 কত বলো? CH3 না, 2 এর সাথে n এর মান কত বসাচ্ছি? এখানে 1 বসাচ্ছি, তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে CH3, এবং এখানে কি বসালাম? OH বসালাম, তাহলে CH3OH নামটা কি? মিথানল। এটার নামটা কি? মিথানল। এই মিথানল নামকরণটা কিভাবে হয়েছে? কোটি টাকার প্রশ্ন। মিথানল নামকরণটা কিভাবে হয়েছে? ফার্স্ট অফ অল দেখো, এই মিথানলটা আগে কি ছিল? মিথেন ছিল। এই মিথানলটা আগে কি ছিল? মিথেন ছিল। মিথেন কিভাবে বলো আমাকে বলো? মিথেন কিভাবে? কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন থাকা মানে তো মিথেন। এটাই তো মিথেন না? ছোটবেলা থেকে এটাই পড়ে আসছি, মিথেন। এখন তাহলে এটার নামটা কি? বড় করে লিখতেছি, এটার নাম হচ্ছে মিথেন। এটার নামটা কি? মিথেন। আচ্ছা, এখন তুমি কি করবা? মিথেন, এটার নামটা কি? মিথানল না, আর এটার নাম হচ্ছে মিথেন। এখন তুমি কি করছো? এখানে একটা ও বসাই দিছো। কি বসাই দিছো? একটা ও বসাই দিছো। ও মানে হচ্ছে কি? OH বসাই দিছো। অর্থাৎ তুমি H-টাকে কেটে দিয়ে তুমি কি বসাইছো? OH বসাইছো। আবারও বলতেছি, H-টাকে কেটে দিয়ে তুমি OH বসাই দিছো। আচ্ছা, H কেটে দেওয়া মানে হচ্ছে একটা E কেটে দেওয়া, মনে রাখবা। H কেটে দেওয়া মানে হচ্ছে E কেটে দেওয়া। তাহলে আগে কি ছিল? মিথেন থেকে একটা H কেটে দিছো, মানে E কেটে দিছো। H এবং E হচ্ছে ভাই, এক ভাই চলে গেলে আরেক ভাই চলে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? মানে তুমি একটা কি কেটে দিছো? H টা কেটে দিছো না, অর্থাৎ H কেটে দিয়ে তুমি এখানে O বসাইছো, OH বসাইছো। এটা মাথায় রাখো। তুমি হচ্ছে কি পুরো H টা কেটে দিছো। আগে কি ছিল? H ছিল না, এখানে H টা কেটে দিয়ে তুমি OH বসাইছো। তাহলে H কেটে দিয়ে OH বসানো মানে হচ্ছে একটা E কেটে দিছো। তাহলে জিনিসটা কি হচ্ছে? মিথান। মিথান। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসটার নাম কি? কোনটা? এই জিনিসটার নাম কি? মিথান। এখন হয়ে গেছে এটা মিথান। মানে আগে কি ছিল আমাকে বলো? H ছিল, H টা কেটে দিছি, একদম কেটে দিছো, নাম কি হয়ে গেছে? মিথান। একদম সহজ কথা। H কেটে দিছো, নাম হয়ে গেছে মিথান। এখন তুমি এখানে কি যোগ করছো? OH যোগ করছো। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে OH এর কার্যকরী মূলকের নাম কি? অল।
প্রধান কার্যকরী মূলকের নাম হচ্ছে অল, আর অপ্রধান হচ্ছে হাইড্রোক্সি। অপ্রধান নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, জাস্ট প্রধানটা মনে রাখো। প্রধান কার্যকরী মূলকের নাম কি? OH অল, CHO হচ্ছে অ্যাল, এরপরে CO হচ্ছে কিটো অক্সো, এটা কি বলো? অন অন। সো অ্যাল অল অন এগুলো মাথায় রাখতে হবে। এখন তুমি বলো এটা কি হবে না? মিথানল। তাহলে এই মূলত এই জায়গা থেকে, এই কনসেপ্ট থেকে আমার নামটা আসছে মিথানল। মিথানল কোথা থেকে আসছে? এই জায়গা থেকে। ঠিক সেম ভাবে ধরো তুমি হচ্ছে, আমি তোমাদেরকে বলছিলাম রেজোলিউশন একটু কমাই দিও, আমি বললাম আমার কিন্তু ভিডিও রেজোলিউশন সবচেয়ে বেশি, সেটিংসে গিয়ে রেজোলিউশনটা একটু কমাই দাও সবাই, তাহলে হচ্ছে না হলে কিন্তু তোমরা একটু সমস্যা দিল, বাংলাদেশের নেট দিয়ে অনেক সমস্যা। দেখো এখন দেখো আমি এখানে কি বললাম, এটা হাইড্রোজেন, এখন কার্বন কয়টা আনলাম? কার্বন কয়টা আনলাম? ধরো এটা হচ্ছে কি H না, এটার নামটা কি আমাকে বলো সবার, এর নাম কি বলো? এটার নাম হচ্ছে ইথান না, CH3 আরে ভাইয়া এটার নাম হচ্ছে ইথান, CH3 এখন এই কি করলাম দেখো খুব ভালোভাবে কি হবে বলো, দেখো এখানে H টা কেটে দিছি, তাহলে H কেটে দাও, আগে কি ছিল? এটা ইথান ছিল না, আগে ইথান ছিল, সো ইথান থেকে একটা ই কেটে দিছে, মানে কি H চলে গেছে, তাহলে এখানে কি যোগ হইছে? এক্সট্রা OH না, তাহলে নাম কি হবে? ইথান যোগ অল, ইথান যোগ অল, নাম কি হবে? ইথানল। সো মূলত অ্যালকোহলের নামকরণ আসছে এখান থেকে, মানে অ্যালকেন থেকে অ্যালকোহলের নামকরণটা আসছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যালকোহলের নামকরণ আসছে এখান থেকে, ফার্স্ট আমি কি নিলাম? অ্যালকেন নিলাম, অ্যালকেন থেকে একটা ই চলে গেছে, এখন আমি অল যোগ করে দিলাম, হুইচ ইজ অ্যালকানল। হুইচ ইজ অ্যালকানল, বারবার বলছি হুইচ ইজ অ্যালকানল। কথা বোঝা গেছে? এখন তোমরা বাচ্চারা এই যে অ্যালকোহল গুলা সবগুলো সিরিয়ালি মাথায় রাখতে হবে। ধরো আমি ফার্স্টে তোমাকে একটা অ্যালকোহল লিখে দিয়েছি, নাম কি? CH3CH2OH, ইথানল। সবাই মিথানল ছিল, মিথানল হচ্ছে একটা কার্বন হবে। দুই নাম্বার কি? ধরো প্রোপানল লিখলাম, প্রোপানল কখন হবে? যখন কার্বন কয়টা হবে? তিনটা হবে, কার্বন তিনটা আছে এবং OH আছে লাস্টে, এটা কি হবে? প্রোপানল। কার্বন চারটা আছে, কার্বন কয়টা? চারটা, নাম কি হবে? বিউটানল। সবগুলো এরকম যে বিউটান থেকে একটা ই চলে গেছে এবং লাস্টে অল যোগ হয়েছে, তাহলে বিউটানল। তাহলে এইভাবে মাথা রাখতে পারবা, নিজে নিজে লিখে দাও তো, সবাই নিজে নিজে লিখে দেবা। অ্যালকোহল সবগুলো 1 থেকে 10 পর্যন্ত লিখে দিবা, লাস্টে কি হবে? ডেকানল। মিথানল, ইথানল, প্রোপানল সবগুলো এভাবে CH3CH2 যেতে থাকো, লাস্টে কি CH2 তে এসে OH যোগ করে দিবা। ধরো তোমাকে বলছে হেপ্টানলের সংকেত লিখো, তুমি কি করবা? CH3 লেখার পর মানে C অল 7টা লিখে দিবা, লিখছো? এভাবে 7টা লিখে দিবা, এভাবে লাস্টে OH যোগ করে দিবা, শেষ। আমার মনে হয় তোমার এখানে কাজটা শেষ। ওকে, কাজটা এখানে শেষ। CH3 অ্যালকাইল মূলক, তুমি আমাকে বলো যে ভাইয়া CH3 অ্যালকাইল মূলক, CH3 অ্যালকাইল মূলক, ঠিক আছে? আজকে एग्जाम থাকলে তো বাসায় কল যাবে, বাসায় কল যাবে, তো বাসায় প্রতিদিনই কল দেওয়ার চিন্তা করতেছি আমি। ওকে, আচ্ছা শেষ না? এটা ক্লিয়ার হয়ে গেছে? ভেরি গুড ভেরি গুড। আচ্ছা অ্যালকোহল শেষ, এখন অ্যালকোহল শেষ হইছে, নামকরণ নিয়ে আর প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট এতটুকু আমি বারবার বলছি, তুমি এতটুকু মাথা রাখবে। এরপর অ্যালডিহাইড আসো, এরপর অ্যালডিহাইড এবং হচ্ছে জৈব অ্যাসিড এবং কিটোন, জাস্ট কয়েকটা। অ্যালডিহাইডের সংকেতটা কি আমাকে বলো? অ্যালডিহাইডের সংকেত অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সংকেত হচ্ছে CnH2n+1 CHO, এটা হচ্ছে সাধারণ সংকেত। আসলে সাধারণ সংকেতগুলো মাথায় রাখলো কি না রাখলো কি, ঘুরে ফিরে আমরা আসলে অ্যালডিহাইড কোথা থেকে শুরু হয় আমাকে বলো। আমি যদি এখানে n এর মান যদি 0 বসাই, n এর মান আমি এখানে 0 বসাতে পারবো? অবশ্যই 0 বসাতে পারবো। আচ্ছা একটা ভালো কথা, তুমি এখানে চাইলে অ্যালডিহাইডে n এর মান কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। অ্যালডিহাইডে n এর মান কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। যেমন বললেন মিথানল, স্যার মিথানল, ইথানল, এই ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো n এর মান যদি 0 হয়, তাহলে আমি এখানে কি বসাতে পারি? HCHO, এটা না, এটার নামটা কি? মিথানল। এটা কোথা থেকে আসছে? মিথানল। এটা কোথা থেকে আসছে? মিথানল। তো এটার নামটা কি? মিথানল। এটা আগে কি ছিল? সেম ভাবে বুঝতে পারবা, এটা আগে কি ছিল? মিথেন ছিল। এটা আগে কি ছিল? মিথেন ছিল। এই মিথেন থেকে আসছে এটা মিথানল। মিথেন থেকে কি আসছে? মিথানল। অর্থাৎ লাস্টে এই CHO টা দেখতে পারলে এগুলো সবগুলো আগের মতো করে চিন্তা করবা, তবে চিন্তা করার দরকার নাই, তাড়াতাড়ি করে জিনিসটা বোঝার চেষ্টা করো, কারণ আমাদের কিন্তু এগুলো পড়ানোর কথা না, এগুলো তোমরা 9 10 এ পড়ে আসছো, এগুলো আমাদের কিন্তু পড়ানোর কথা না। তবু আমি কিন্তু বলতেছি, এটার নামটা কি? এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড না, এটা মানে অ্যালডিহাইডের কি কার্যকরী মূলক না? তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলকের নামটা কি? গত ক্লাসে বলছিলাম অ্যাল, এরকম শুধু অ্যাল লিখে দিবা। আর যেহেতু এটা এক কার্বন বিশিষ্ট, এটা আসছে কোথা থেকে? মিথেন থেকে না? তাহলে মিথেন থেকে আসছে, যেহেতু এটা কার্যকরী মূলকের নাম অ্যাল, তাহলে এটা হবে মিথানল। মিথানল। অর্থাৎ ঠিক আবার আগের মতো কনসেপ্টে যদি চিন্তা করো, দেখো সেটা হচ্ছে কি হবে, সবগুলো কিন্তু নামকরণ এভাবে হয়, সবগুলো কিন্তু অ্যালকেন থেকে আসে। ধরো তুমি অ্যালকেন দিছো, অ্যালকেন থেকে তুমি ই বাদ দিছো, লাস্টে কি যোগ করলো? অ্যাল যোগ করলা, তাহলে নামটা কি হবে? অ্যালকানেল। নামটা কি হবে?
অ্যালকানেল। অর্থাৎ তোমাকে এত প্যারা নেওয়ার দরকার নেই। যারা বাচ্চা যারা আছো তারা একটা জিনিস মাথায় রাখো, একটা কার্বন যদি হয়, একটা কার্বন বিশিষ্ট যদি হয় সেটা কি হবে, HCHO না? দুইটা কার্বন বিশিষ্ট, তাহলে ইথানল, তিনটা কার্বন বিশিষ্ট প্রপানল, ধরো দুইটা কার্বন বিশিষ্ট কোনটা হবে, এতটুকু মাথায় রাখো। ধরো CH3 CHO, তিনটা কার্বন বিশিষ্ট হলে তখন সেটা কি হবে, প্রপানল হবে, CH3 CH2 CHO। আচ্ছা অনেক কি বুঝো না ভাইয়া, প্রপানল যখন বলতেছেন তাহলে কার্বন কি সবগুলো হিসাব করবো? হ্যাঁ সবগুলো হিসাব করবা, 1 2 3 কার্যকরী মৌলটা সব হিসাব করতে হবে। সেটার নামটা কি হবে, প্রপানল হবে। কার্বন যদি 4টা হয় তাহলে বিউটানল হবে, কার্বন 5টা হলে পেন্টানল হবে, কার্বন 6টা হলে হেক্সানল হবে, কার্বন 7টা হলে হেপ্টানল হবে। এইভাবে জাস্ট আপাতত মাথায় রাখো, কারণ নামকরণ এগুলো কিন্তু আলাদাভাবে আবার পড়ানো হবে। যখন অ্যালডিহাইডে যখন যাব তখন অ্যালডিহাইডের নামকরণ নিয়ে কেন আলোচনা করব, বাট এখন এই পর্যন্ত আমার এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে। আমি জাস্ট চিনি কিনা আমাকে আগে ফার্স্টে বলো, আমি এটা দেখে বুঝতে পারবো এটা অ্যালডিহাইড কেমনে, কারণ লাস্টে CHO আছে, বাস আমার আর মাথায় রাখতে হবে না, আমাকে আর মাথায় রাখতে হবে না, আমাকে আর মাথায় রাখতে হবে না। ওকে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন অ্যালডিহাইড শেষ, আর লাগবে না, আর লাগবে না। ঠিক আছে, কিভাবে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড গুলা মাথায় রাখবা, জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেতগুলা ওই জিনিসগুলো মাথায় রাখবা। ধরো এখন আসি জৈব অ্যাসিড বলতে কারা কারা, কার্বক্সিলিক অ্যাসিড, ওই যে গত ক্লাসে বলছিলাম না COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে জৈব অ্যাসিড, মনে রাখবা কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে কি, জৈব অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড চিহ্ন কিংবা লাস্টে COOH থাকবে, লাস্টে COOH থাকবে, তখনই বুঝে নিতে হবে এটা কার্বক্সিলিক অ্যাসিড। আর এর সংকেতটা কি, সংকেতটা হচ্ছে CnH2n+1 COOH। শেষ। এখন তুমি এখানে n এর মান যদি 1 বসাও, n এর মান তুমি 1 বসাতে পারো 0, এখানে কিন্তু n এর মান 0 থেকে শুরু হবে, এখানে কিন্তু n এর মান 0 থেকে শুরু হবে। তবে অ্যালকোহলের ক্ষেত্রে n এর মান 1 থেকে শুরু হবে। অ্যালকোহলের ক্ষেত্রে কথা বুঝতে পারছো, মানে যেগুলো হচ্ছে তোমার কার্যকরী মূলক, যেগুলো হচ্ছে কার্বন থাকবে না, যেমন এই যে অ্যালকোহল, তুমি যখন বলো, তুমি যদি বলো ভাইয়া আপনি অ্যালকোহলে কি হচ্ছে, অ্যালকোহলের সংকেত বলছিলেন কোনটা, এটা না, আপনি কি এখানে n এর মান কি 1 থেকে শুরু করবেন নাকি 0 থেকে শুরু করবেন? এখানে কখনো n এর মান 0 থেকে শুরু হবে না, এখানে শুরু হবে n এর মান 1 থেকে। 1 থেকে যদি শুরু করেন, 0 থেকে শুরু হলে সেটা হবে না, তো কারণ কার্বনই না এখানে, তো কার্বন না থাকলে জৈব যৌগ কেন হবে? তুমি যদি বলো 0 থেকে শুরু, 0 থেকে শুরু করো, তাহলে आंसर আসছে কি দেখো, 0 থেকে শুরু করলে H আর OH, এটা কোনো যৌগ হইলো? এটা তো জৈব যৌগ হয় নাই। সো কমন সেন্স, কিছু কিছু জিনিস বুঝে নাও, বুঝতে পারছো? যেমন বললাম না, কিছু কিছু জিনিস কমন সেন্স দিয়ে চিন্তা করবা, आंसर পেয়ে যাবা। ওকে, তো এটা n এর মান 0 থেকে স্টার্ট হবে, এখানে 0 থেকে স্টার্ট হলে সেটা কি হবে, HCOOH, HCOOH, কি বললাম, HCOOH। তাহলে এটা তোমার কোথা থেকে আসছে, ঠিক কিভাবে, আবার এগুলো মিথেন থেকে আসছে, সবগুলো মিথেনের, মানে মিথেনের এগুলো আসলে বলতে গেলে আসলে কি জানো, সবকিছু মা হচ্ছে মিথেন, মিথেন থেকে দুনিয়ার সবকিছু শুরু হয়েছে। সো মিথেন হচ্ছে তাদের মা এবং মিথেনের ছেলে মেয়ে হচ্ছে এগুলো, এটা বলতে পারো। সো এখন এই জিনিসটার নাম কি, নামটা কি, ফার্স্ট অফ অল আমি আগে বলছিলাম যেটা অ্যালকেন, চিন্তা করো অ্যালকেন থেকে একটা ই বাদ দিছো, যারা যারা বুঝতেছো না এত বেশি বুঝো, আমি বললাম এত বেশি বোঝার দরকার নেই, এতটুকু বুঝো যে অ্যালকেন থেকে একটা ই বাদ দিছো, ই বাদ দিলে লাস্টে কি যোগ করতে হবে, ওইক যোগ করতে হবে। আচ্ছা প্রশ্ন হচ্ছে ভাই এই ওইক গুলো কোত্থেকে আসছে? এর আগে আপনি এখানে পড়েছিলেন অ্যালকোহলের ক্ষেত্রে অল, অ্যালডিহাইডের ক্ষেত্রে পড়েছিলাম অ্যাল, এগুলো কোত্থেকে আসছে? এজন্য বলছিলাম যে সক্রিয় সিরিজটা মাথায় রাখো, সক্রিয় সিরিজ না, ওই টেবিলটা মাথায় রাখো, যে অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম কি অল, অ্যালডিহাইডের কি অ্যাল, এরপরে জৈব অ্যাসিডের কি ওইক। আমার কথা হচ্ছে তুমি শুধুমাত্র প্রধান কার্যকরী মূলকের নামগুলো মাথায় রাখো। কার কার মাথায় রাখতে হবে আমি বলি, COOH মাথায় রাখতে হবে, CHO মাথায় রাখতে হবে, OH মাথায় রাখতে হবে, এরপর হচ্ছে তোমাকে CO মাথায় রাখতে হবে, এগুলো সবগুলো কার্যকরী মূলকের নামগুলো মাথায় রাখতে হবে। আমি টেবিলটা কি তোমাকে সাজানোর জন্য এমনি কি দিছি, টেবিলটা দিছি যাতে তুমি কার্যকরী মূলকের সবগুলোর নাম তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে? ঠিক একইভাবে তোমাকে আরো কি কি মাথায় রাখতে হবে, তোমাকে সায়ানাইড মাথায় রাখতে হবে, এর নাম কি নাইট্রাইল ছিল, এইগুলা জাস্ট মেইনলি হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে, COOH CHO OH CO, এগুলো মাস্ট মাথায় রাখতে হবে। তুমি যদি আরগুলো মাথায় রাখতে না পারো, তুমি অন্তত এই চারটা তোমাকে মাথায় রাখতে হবে এখন পর্যন্ত, বাকিগুলো তুমি আস্তে আস্তে শিখে যাবা। সো অ্যালকেন থেকে ই চলে গেলে সেটা কি হবে, অ্যালকানোয়িক অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিড, লাস্টে কিন্তু অ্যাসিড থাকবে, অ্যালকানোয়িক অ্যাসিড, এগুলো সবগুলো কিন্তু অ্যাসিড, এটা ওইক অ্যাসিড দিয়ে দিবা আর কি। সো এখন দেখো এটার নাম কি, এটা আগে ছিল মিথেন, আগে কি ছিল, মিথেন ছিল না, মিথেন থেকে ই বাদ দিয়ে ওই যোগ হয়েছে, তাহলে কি হবে, আগে কি ছিল, মিথেন ছিল, তাহলে আমি লিখলাম মিথেন, আগে ছিল কি মিথেন, মিথেন থেকে ই বাদ দিয়ে ওইক অ্যাসিড যোগ হয়েছে, তাহলে নাম কি হবে, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, কি নাম হবে, মিথানোয়িক অ্যাসিড, মনে থাকবে, মিথানোয়িক অ্যাসিড। এটা একটা কার্বন যদি থাকে, এখানে একটা কার্বন মানে এই কার্বনটা বোঝাচ্ছে, একটা কার্বন থাকলে মিথানোয়িক অ্যাসিড, দুইটা কার্বন থাকলে ইথানোয়িক অ্যাসিড। দুইটা কার্বনের বিশিষ্ট কিভাবে দিব আমাকে বলো,
স্যার এটা কি ধরনের জৈব রসায়ন পড়াচ্ছেন কিছু তো বুঝতেছি না, ওয়েট করো। CH3COOH, বেশি কথা বলবো না। CH3COOH এর নাম হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। কার্বন যদি দুটো থাকে যেটার নাম কি হবে ইথানোয়িক অ্যাসিড। কার্বন তিনটা থাকলে কেন ইথানোয়িক অ্যাসিড কেন? কারণ এটা আগে ইথেন ছিল, ইথেন থেকে আসছে। আমি বললাম না সবগুলো অ্যালকেন থেকে আসছে, সবগুলো কোথা থেকে আসছে দেখছো অ্যালকেন। আগে কি ছিল ইথেন ছিল, তাহলে ইথেন থেকে আমি শুধু একটা ভেঙে বুঝেছি আর বাকিগুলো ভেঙে বোঝাচ্ছি না। ইথেন থেকে একটা ই বাদ দিছি, বাদ দেওয়ার পরে ওই যোগ করলাম, তাহলে নাম কি হয়েছে ইথানোয়িক অ্যাসিড। বাস শেষ। এখন নিজ দেখতে পারবা জাস্ট CH3COOH, CH3CH2COOH প্রোপানোয়িক অ্যাসিড। CH3CH2CH2COOH কার্বন যদি চারটা থাকে বিউটানোয়িক অ্যাসিড, পাঁচটা থাকলে পেন্টানোয়িক অ্যাসিড, ছটা থাকলে হেক্সানোয়িক অ্যাসিড, সাতটা থাকলে হেপ্টানোয়িক অ্যাসিড, আটটা থাকলে অক্টানোয়িক অ্যাসিড, নয়টা থাকলে ননানোয়িক অ্যাসিড, দশটা থাকলে ডেকানোয়িক অ্যাসিড। শেষ। পারবা এখন? আচ্ছা 10টা পর্যন্ত মাথা লেখার দরকার নেই, জাস্ট 6টা থেকে 7টা পর্যন্ত লিখবা, আর বাকি লেখার দরকার নাই। ওকে, বোঝা গেছে? ভেরি গুড, ভেরি গুড। এতটুকু শেষ। এগুলো ছিল বেসিক নামকরণ। আমি শুধু বলছিলাম যে নামকরণ শুধু এই বেসিকটা পড়লে হবে। আচ্ছা বুঝা গেছে? আচ্ছা এখন দেখো ভাই এস তো মিলতেছে না। না n = 3 হচ্ছে, না n = 3 কোনটা? n = 3 হচ্ছে কোনটা? n = 3 না, n এর মান 3 বলতে ওটা n এর মান কোনটা মিলতেছে না। n এর মান 3 হলে তো आंसर কোনটা হবে? c, ধরো এটা কি ছিল? CnH2n + 1 COOH, এটা ছিল না? তাহলে n এর মান যদি 3 বসাও, অনেক কি বলছে ভাই ঝড় উঠান, বললাম ঝড় উঠাবো হচ্ছে গাঠনিক সমানুপাত। দেখো C3 কি হবে? এখানে তুমি মানটা বসাও, 3 × 2 = 6 7 C3H7 COOH মিলছে তো? এখানে n এর মান যদি তুমি 3 বসাও। আচ্ছা এখানে কি বলতেছে? একজন বলছে, দেখো এখানে কি বলতেছে, ও কি বলছে ছেলেটা? বলছে n = 3 হলে প্রোপানোয়িক অ্যাসিড হবে। এখানে দেখো n = 3 হলে কত হবে সেটা আস্তে আস্তে পড়ে। ফার্স্ট অফ অল তুমি আগে মিলাই দেখো, এখানে কার্বন কয়টা? চারটা না? চারটার জন্য সেটা হবে কি বিউটানোয়িক অ্যাসিড। অর্থাৎ জিনিসটা এরকম না যে n এর মান এত হলে এত হবে, এটা না, এটা হবে না কিন্তু। কারণ n এর মান দেখো, n এর মান 0 হলে ইথানোয়িক অ্যাসিড, n এর মান 0 হলে মিথানোয়িক অ্যাসিড, n এর মান 1 হলে, দেখো আমি সংক্ষেপে লিখতেছি, n এর মান 0 হলে মিথানোয়িক অ্যাসিড, n এর মান 1 হলে ইথানোয়িক অ্যাসিড, n এর মান 2 হলে প্রোপানোয়িক অ্যাসিড। তুমি হিসাব করে দেখো n এর মান তুমি বসাও। আচ্ছা এখানে n এর মান বসানোর কোনো প্রয়োজন নাই তো, আমি জাস্ট দেখবো কার্বন কয়টা। কার্বন এখানে কয়টা? চারটা হলে বিউটানোয়িক অ্যাসিড, চারটায় দেখো সবগুলো কাউন্ট করবা, সবগুলো এই কার্বন সহ কাউন্ট করবা, চারটা হলে বিউটানোয়িক অ্যাসিড। একদম সহজ কথা। এখানে n এর মান কত হলে কত হবে সেটা মাথায় রাখার দরকার নেই, বুঝা গেছে? আচ্ছা আমি আর এটা বোরিং লাগতেছে সবার, আমি বললাম না এটা বোরিং লাগবে, একটু বোরিং লাগবে, এটা নামকরণ একটু এই যাবে, এইগুলো একটু বোরিং লাগে। আচ্ছা দেখো এতটুকু ক্লিয়ার হইছে। এখন লাস্টে আসি তোমার কিটোনের ক্ষেত্রে। দেখো কিটোনের কার্বন, কিটোন হচ্ছে এটা, এটা হচ্ছে কিটোন, লাস্ট হচ্ছে এটা নামকরণ। কিটোন কিভাবে বুঝবো? দেখো ফার্স্ট অফ অল কিটোনের সংকেত টঙ্গে দেখলে এখন মাথায় রাখার দরকার নেই, কিটোনের সংকেত টঙ্গে দিয়ে আমি তোমাকে বুঝাবো না। তুমি এতটুকু বুঝো যে যখন তোমাকে কিটোন শুরু হবে কোত্থেকে? CH3COCH3 থেকে। কিটোন শুরু হবে কোত্থেকে? CH3COCH3 থেকে। আচ্ছা ফার্স্ট অফ অল এই টাইপের নামকরণগুলা মানে এটা আসলে শুরু হয় কোত্থেকে? এটা মাঝখানে, মানে এই টাইপের নামকরণগুলা মাথায় রাখতে হয় যে এটা কার্যকরীমূলক সিও না, মানে এটা কার্যকরীমূলক এরকম থাকে। কথা বুঝতে পারছো? এটা কার্যকরীমূলক সবসময় এরকম থাকবে, এটা হচ্ছে একটা কার্যকরীমূলক। এটা ভাঙ্গে লিখতে কিরকম জানো? এটা ভেঙে লিখতে হয় এরকম C≡O। তাহলে কার্বনের কয়টা হাত বাকি আছে? আরো 2টা হাত বাকি আছে। এই জায়গায় তুমি নিজের ইচ্ছা মতো করে বসাতে পারো। ধরো আমি এই জায়গায় বসালাম কি CH3 বসাইছো, এখানে অবশ্যই কার্বন বসাতে হবে। ধরো তুমি CH3 বসাইছো, এটার নামটা কি হবে? এটার নামটা হবে, যেহেতু এখানে কার্বন কয়টা? 3টা না? 1 2 3, 3টার জন্য এটার নাম হবে প্রোপানন। 3টার জন্য কি হবে? প্রোপানন। 3টার জন্য কি হবে? প্রোপানন। অর্থাৎ সবগুলো আসছে এরকম যে ফার্স্ট এটা কি ছিল? প্রোপেন ছিল, প্রোপেন থেকে একটা ই বাদ দিছি এবং যোগ হইছে কি অন। অন মানে হচ্ছে এটা 1 না, এটা স্পেলিং হচ্ছে অন। আটকে গেছে কই? ঠিক আছে তো? না না আটকে জানে কমেন্টে ভাই আটকে গেছে। ও না না আটকে যায় নাই তো বা আপনি কি বিষয়বস্তু? না না আটকে যায় নাই। ঠিক আছে সবকিছু ঠিক আছে। কারা বলছেন বুঝছেন? এটা নাম কি হবে? প্রোপানন। নাম কি হবে? প্রোপানন। এই বুঝতে পারছো? প্রোপানন। অর্থাৎ এটা কি হবে? প্রোপানন হবে। কি হবে? প্রোপানন হবে। কি হবে? প্রোপানন হবে। আবারও বলতেছি
প্রপার নন হবে। ওকে, সবাই লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো। প্রপার নন হবে। ওকে, প্রপার নন, প্রপার নন। ওকে, আচ্ছা এইভাবে সবগুলো যদি থাকবে প্রপার নন। কার্বন যদি 4টা হয় তাহলে বিউটানন, কার্বন যদি 5টা হয় তাহলে হেক্সানন, সরি 5টা হলে পেন্টানন। তাহলে দেখো ফার্স্ট অফ অল এরকম এভাবে চিন্তা করো, CH3 CO CH2 CH3। এটা আগে কি ছিল? কার্বন কয়টা? 4টা। যদি অ্যালকেন শ্রেণীর সদস্য না, এটা আগে কি ছিল? বিউটেন ছিল। এটা আগে কি ছিল? বিউটেন ছিল। তাহলে বিউটেন যখন লিখছি না, বিউটেন থেকে একটা ই বাদ দিয়ে দাও, লাস্টে কি যোগ হবে? ওন যোগ হবে। ওন মানে হচ্ছে কি? ওন, ওন, এটা ওন, এটা কি? ওন যোগ হয়েছে, তাহলে নাম কি লিখবো? বিউটানন। এই এতটুকু পর্যন্ত মাথায় রাখো, আর মাথায় রাখার দরকার নাই এখন। আমি বললাম তো, আর মাথায় রাখার দরকার নাই। প্রপানন, বিউটানন, এরপরে যেটা থাকবে পেন্টানন। লাস্টে যখন তুমি ধরো এখানে তুমি বললা যে কার্বন, এখানে কয়টা? CH2 দিয়ে এখানে দিলা CH3। তাহলে এটা কি ছিল? আগে কি ছিল? প্যান্টেন ছিল না? যেহেতু প্যান্টেন থেকে আমি CO টা বসাইছি, এখানে H গুলো বাদ দিয়ে, তাহলে আমি কি করতে পারি? H বাদ দেওয়া মানে হচ্ছে E বাদ দিয়ে দেওয়া না? তাহলে আমি বলতে পারি প্যান্টেন, E বাদ দিছি, লাস্টে অন যোগ দিছি, যার নাম কি হয়ে গেছে? পেন্টানন। বাস, আর মাথায় রাখার দরকার নেই। নামকরণ এতটুকু শেষ। 1 2 3 4 5, পাঁচটার নাম কি হবে? এখানে কি হবে? এটা তো আমি বিউটানন লিখছি আগেরটার ক্ষেত্রে, এখন কি হবে? এখন হবে পেন্টানন। এখানে পেন্টানন লিখে দিবা, পেন্টানন লিখে দিবা। এতটুকু বুঝে গেছে? আচ্ছা, এখন তুমি বলতে পারবা এটা পেন্টানন 2 হবে নাকি 1 হবে? এগুলো এখন আমার মাথায় রাখার দরকার নেই। আমি এটা নাম, নরমালি এটার নাম হবে পেন্টানন 2। নাম কি হবে? পেন্টানন 2। পেন্টানন 2 হবে। এর আগেরটা কি ছিল? বিউটানন ছিল। ধরো এখানে তুমি যদি বলো ভাই এটার নামকরণ কি হবে, এটার নামকরণ তোমাকে এখন মাথায় রাখার দরকার নেই। এটার নামকরণ কি হবে? নামকরণ কি হবে? বিউটানন 2। বিউটানন কি হবে? 2 হবে। আচ্ছা, এটা বিউটানন 2 বলতে পারো, নাও বলতে পারো, জাস্ট বিউটানন 2 পেন্টানন 2 লিখে দাও। আর কিছু 2 হচ্ছে এটা কার্যকরী মূলকের অবস্থানটা দেখাইছি, এর বাইরে আর লেখার দরকার নেই। এতটুকু লেখা হইছে, বিউটানন 2 আর পেন্টানন 2 লিখে দাও। এরপরে এখানে এখনই শেষ। নামকরণ প্যাকআপ, ফুল নামকরণ প্যাকআপ। এখন বুঝতে পারছো? এখন নামকরণ শেষ, বেসিক নামকরণ এতটুকুই। অর্থাৎ বেসিক নামকরণে কি কি ছিল? জাস্ট কার্বন কয়টা হলে কিভাবে উচ্চারণ করব, এটাই ছিল, আর কিছু পড়ার দরকার নেই। তাহলে এখন মেইন পড়া শুরু। আসো, সো আজকের পড়াটার টপিক হচ্ছে আমাদের সমানতা। সমানতা কি ছিল? সমানতা মানে কি? 9 10 আমরা পড়ে আসছিলাম। সমানতা কি পড়ে আসছিলাম আমাকে একটু বলো। যেসব যৌগের আণবিক সংকেত সেম। আচ্ছা, আণবিক সংকেত মানে কি সেটা বুঝি না, গাঠনিক সংকেত কি সেটাও বুঝি না, মানে ডেফিনিশন বুঝবো, একটু মুখে বলবো। যেসব জৈব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। যেসব জৈব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। যেসব জৈব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু কিন্তু কি আমাকে বলো? আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। আমি আবারও বলতেছি, সমানতার ডেফিনিশন কেউ যদি আমাকে আস্ক করে, সমানতার ডেফিনিশন আস্ক করছে, ধরো তুমি কি বলবা? যেসব জৈব যৌগের আণবিক সংকেত সেম। কি বললাম? আণবিক সংকেত সেম। একদম সহজ কথা। আণবিক সংকেত, আমি নামকরণ যতটুকু পড়াইছি অতটুকুই কিন্তু শেষ, আর লাগবে না। আণবিক সংকেত কি হবে? সেম হবে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি? গাঠনিক সংকেত ভিন্ন হবে অথবা একই হতে পারে। এখানে কিন্তু একটা কথা আছে, গাঠনিক সংকেত ভিন্ন হতে পারে অথবা একই হতে পারে। তাহলে কি বললাম? গাঠনিক সংকেত এখানে সেমও হতে পারে আবার ডিফারেন্টও হতে পারে। তাহলে তুমি ডেফিনিশনটা কিভাবে লিখতেছো? ডেফিনিশন কিভাবে লিখতেছো? তুমি লিখবে এরকম যে যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই বা ভিন্ন হতে পারে, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, কিন্তু ত্রিমাত্রিক, আমি আবার বলতেছি ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, আমি আবারও বলতেছি, এটা মুছে দাও ভালোভাবে। ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, ত্রিমাত্রিক মানে কি? ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। কি বললাম? কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত মানে হচ্ছে একটা যৌগের অভ্যন্তরীণ অবস্থাটা, আর রাসায়নিক ধর্ম হচ্ছে সে কিভাবে বিক্রিয়া দিবে সেটা। ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। আবার বলতেছি, ভৌত ও রাসায়নিক ধর্মে, ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পরের সমানতা বলে। তাদেরকে পরস্পরের সমান বলে, এবং সমানের এই বৈশিষ্ট্যকে সমানতা বলে। জিনিসটা কি? আমি একটু জিনিসটা বুঝাচ্ছি ভালোভাবে। সবচেয়ে বেস্ট এক্সাম্পল গুলা ধরো, এই যে এক্সাম্পল যদি একটা যদি দিতে চাই, ধরো আমি একদম ডেফিনিশন দিয়ে এক্সাম্পলটা বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল কি বলছিলাম? যে আণবিক সংকেত সেম থাকবে,
অর্থাৎ আণবিক সংকেত মানে কি, ধরো আমি বললাম CH3 CH2OH, এটা কি একটা অ্যালকোহল, আর এটা কি অনেক টাইপের চিনবা না, এটা হচ্ছে ইথার, বলছিলাম না এটা হচ্ছে একটা ইথার, মাঝখানে যদি একটা ও থাকে, আমি ওই যে সবকিছু সিরিজে বলছিলাম যে ইথারের কার্যকরী মূলকের সংকেতটা কি, এই যে ওটা, বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা ইথার। এই অ্যালকোহল এবং ইথারের তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এটা আণবিক সংকেত কিন্তু সেম। দেখো তুমি আণবিক সংকেত দেখো C2 এবং এখানে কত 5, C2 5 বলতে এখানে 6 না, কার্বন হাইড্রোজেন কয়টা 6টা না, তাহলে C2H6O। এই তুমি আণবিক সংকেত, এটা আণবিক সংকেত আসলে বের করে কেন জানো, সবগুলো মৌল বা সবগুলো পরমাণু যোগ করে দিবা, সবগুলো পরমাণু যোগফল হচ্ছে আমার আণবিক সংকেত। সবগুলো পরমাণু যোগফল বের করো, সবগুলো পরমাণু যোগফল বের করো, সবগুলো পরমাণু যোগফল বের করো, C2H6O, তাহলে এটা আণবিক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত। এই আণবিক সংকেত হচ্ছে সবগুলো সেম। কি বললাম, এই আণবিক সংকেত সেম, দেখছো আণবিক সংকেত সেম, তাহলে আণবিক সংকেত সেম থাকবে, কিন্তু গাঠনিক সংকেত সেমও থাকতে পারে আবার ভিন্ন থাকতে পারে, বাট এই জায়গায় গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। গাঠনিক সংকেত মানে কি, গাঠন মানে হচ্ছে স্ট্রাকচারটা, অর্থাৎ তার স্কেলেটনটা দেখো তুমি হচ্ছে ভিন্ন পাবা, কেন জানো, কারণ এখানে দেখা যাচ্ছে CH3 CH2 এর সাথে OH আছে, বাট এখানে দেখা যাচ্ছে CH3 এর সাথে O আছে, মানে এখানে কার্যকরী মূলকের ডিফারেন্ট থাকার কারণে আমার গঠনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে গঠনে কি আসছে ইথার কার্যকরী মূলক, আর এখানে গঠনে কি আসছে অ্যালকোহল কার্যকরী মূলক, বাট আণবিক সংকেত সেম, বাট ডিফারেন্ট কোন জায়গায়, গঠনে ভিন্ন। এখন এরপরে বলেছে ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, ত্রিমাত্রিক বলতে ওরিয়েন্টেশনে ভিন্নতা আসছে। ত্রিমাত্রিক মানে হচ্ছে কি 3D স্পেসে, অর্থাৎ 3D স্পেস মানে হচ্ছে বিন্যাসটা, বিন্যাস বলতে কিসের বিন্যাস, আমার যোগের বিন্যাস, যোগের বিন্যাসে চেঞ্জ আসছে। খেয়াল করে দেখো যে এখানে কার্বনের সাথে OH ছিল, কার্বনের সাথে কি ছিল, OH ছিল। দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি আমি একটু ভেঙে লিখি, এই জিনিসটা একটু ভেঙে লিখতে দেখো, আমি এখানে বলতে আছি এরকম, এটা যদি ভেঙে লিখো ব্যাপারটা এরকম আসতেছে না, CH3 লিখছো, এরপরে C, আচ্ছা এখানে এটা জিনিসটা ভুল হয়েছে, এটা ফার্স্টে এভাবে লিখতে হয়, ধরো এখানে H3 দিলাম দিছি, এরপরে এই জায়গায় OH আছে না, আর এই জায়গায় কি আছে H আছে, আর এই জায়গায় কি আছে H আছে, তাহলে এটা হচ্ছে CH3 CH2। এখানে তার গঠন এবং তার বিন্যাসে চেঞ্জ আসছে, কেন জানো, কার্বনের সাথে OH কানেক্টেড, আর এখানে কার্বনের সাথে কে কানেক্টেড, একটা ইথার যৌগ কানেক্টেড, অর্থাৎ তাদের বিন্যাসে চেঞ্জ আসছে, এটাকে বলা হয় বিন্যাস চেঞ্জ, এটাকে বলা হয় বিন্যাস, এটাকে বলা হয় বিন্যাস, অর্থাৎ ত্রিমাত্রিক দিক বিন্যাস কোনটা, এটাই হচ্ছে বিন্যাস। এই ত্রিমাত্রিক দিক বিন্যাস অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার কারণে, অর্থাৎ ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে, ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে লিখো, ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে, এটা সুন্দর হয়, ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে ভৌত রাসায়নিক ধর্মে যে পার্থক্য দেখা যাচ্ছে, ভৌত বলতে কি, এখন ভৌত হচ্ছে আমার কেমিক্যাল প্রপার্টিজ, সরি ভৌত হচ্ছে ফিজিক্যাল, আর রাসায়নিক ধর্ম হচ্ছে কেমিক্যাল, অর্থাৎ ভৌত এবং হচ্ছে কেমিক্যাল মানে ভৌত এবং হচ্ছে রাসায়নিক ধর্মতে যখন পার্থক্য দেখা যাবে তখন তারাই হচ্ছে পরস্পর সমান। ভৌত চেঞ্জ হচ্ছে কি জানো, যে অ্যালকোহলের ভৌত অবস্থা হচ্ছে তরল, লিখে দিব একটু পরে, আর ইথারের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। এখন এটা চেঞ্জ কেন হয়েছে, কারণটা হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে। ত্রিমাত্রিক দিক বিন্যাস বলতে কি বোঝাচ্ছে, আমার কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ জিনিসটা হচ্ছে আমি একটু বিন্যাসটা চেঞ্জ করে দিছি, কার্যকরী মূলক চেঞ্জ হয়েছে, বাট আমার আণবিক সংকেত হচ্ছে সেম, আণবিক সংকেত হচ্ছে কি সেম, লেখা হয়েছে না এটা, আণবিক সংকেত কিন্তু সেম। এখন তুমি দেখো এর পরবর্তীতে, এখন তুমি এর পরবর্তীতে দেখো, এখন এর পরবর্তীতে আমি যখন বলতে যাচ্ছি, ধরো তুমি এখন, আমি একটু জিনিসটা আবার গুছিয়ে লিখে দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল কি ছিল, CH3 CH2OH ছিল, আর এখানে কি ছিল, এখন তুমি বলো ভাই আমি নামকরণ পারি না, নামকরণ তোমার পড়ার দরকার নেই, তুমি এটা ইথার যে বিলিভ করো শেষ। এখন তুমি যদি বলো ভাই এটার নাম কি ইথার হবে, এটার নাম হচ্ছে, দুইটা নাম আছে, একটা হচ্ছে ডাইমিথাইল ইথার বলে, আপাতত এটা মাথায় রাখো, ডাই মিথাইল ইথার বলে এটাকে, বাংলা লিখো তোমরা, আর এটার নাম সবাই জানো, এটা হচ্ছে কমন নাম, বাট এটা আইপিএসসি নামকরণ করতে গেলে এটার নাম কি হবে, মিথক্সিমিথেন, মিথক্সিমিথেন, এটা লিখে নাও মিথক্সিমিথেন। বাট কোত্থেকে আসছে কিভাবে আসছে সেটা এখন মাথায় রাখার দরকার নেই, কোত্থেকে আসছে কিভাবে আসছে সেটা এখন মাথায় রাখার দরকার নেই, বুঝতে পারছো, কোত্থেকে আসছে কিভাবে আসছে সেটা মাথায় রাখার দরকার নেই, লিখছে এটা। আচ্ছা এখন দেখো এই দুটো যৌগ পাইছি এখন আমরা, এখন এই দুটো যৌগের মধ্যে আণবিক সংকেত গাঠনিক সংকেত হচ্ছে কি, মানে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত হচ্ছে কি ভিন্ন, তাহলে এটার কারণে চেঞ্জ কি হইছে, দেখো তার হচ্ছে ভৌত ধর্মটা, ভৌত ধর্মতে তার চেঞ্জ আসছে, ভৌত ধর্মতে কি চেঞ্জ আসছে দেখো, ফার্স্ট অফ অল আমি যদি এভাবে ভেঙে লিখি, এটার ভৌত ধর্ম আর এটার ভৌত ধর্ম, কার ভৌত ধর্ম, ইথারের ভৌত ধর্ম,
এই ভৌত ধর্ম মানে হচ্ছে কি বলছেন, ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে। ভৌত ও রাসায়নিক ধর্মে কি ধরনের পার্থক্য? ফার্স্ট এটা ভৌত ধর্ম কি, এটা অবশ্যই হচ্ছে কি তরল এক, আর এটা ভৌত ধর্ম কি গ্যাস, গ্যাসীয়, এটা কি গ্যাসীয়, মনে থাকবে। এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা থাকে, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক, এর স্ফুটনাঙ্ক কত? 78 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু এটা তরল। আর এর স্ফুটনাঙ্ক হচ্ছে কত? যেটা গ্যাসীয় তার এটা কম থাকবে, এটা স্ফুটনাঙ্ক কত হবে? 24 ডিগ্রি সেলসিয়াস। এতটুকু পর্যন্ত মাথায় রাখো। এবং লাস্টে যেটা পড়বো সেটা হচ্ছে কি আমার রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম হচ্ছে এটা যে টাইপের বিক্রিয়া দিবে, এটা সেই টাইপের বিক্রিয়া দিবে না, এটা তো সমানতা। সমানতা মানে কি? একটা জিনিস মাথায় রাখো, সমানতা মানে হচ্ছে আণবিক সংকেত সেম থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকবে অথবা একই থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গাঠনিক সংকেত একই আছে, এটা বুঝে নেওয়া ভাইয়া। এটা হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা যখন পড়বো সেখানে হচ্ছে একই থাকবে, বাট গাঠনিক সমানতা যখন পড়তেছি, যেমন ধরো এই টাইপের সমানতা সবগুলো গাঠনিক, এটা এখন আমরা আলোচনা করতেছি না, এটা একটু পরে। আবার এটা মাথায় রাখো, সমানতা মানে হচ্ছে যেসব দ্রব্যের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, তারা হচ্ছে পরস্পর সমানতা। কেন? কারণ ওই যে ভিন্নতার কারণে, কিসের ভিন্নতার কারণে? ওই যে ত্রিমাত্রিক দিক বিন্যাস অর্থাৎ কার্যকরী মূলকের ভিন্নতার কারণ হইছে না, কার্যকরী মূলকের অবস্থান, পজিশন, বিন্যাস, স্পেস এগুলো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণে তাদের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে। ভৌত ধর্ম হচ্ছে এটা, আর রাসায়নিক ধর্ম কোনটা? রাসায়নিক ধর্ম হচ্ছে এই যে তোমার এই অ্যালকোহলটা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, বাট এটা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে না, অর্থাৎ এটা যে বিক্রিয়া দিবে। তুমি বলতে ভৌত ধর্ম বুঝতে পারছি, বাট তাহলে ভাইয়া রাসায়নিক ধর্ম কি রকম? রাসায়নিক ধর্ম খুব সিম্পল, দেখো ভৌত ধর্ম বোঝা গেছে, এটা বোঝা গেছে না, এটা বোঝা গেছে, ভৌত ধর্ম বোঝা গেছে না। এখন আসি রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম কিভাবে? দেখো রাসায়নিক ধর্ম হচ্ছে এই যৌগটা যে টাইপের বিক্রিয়া দিবে, এই যৌগটা যে টাইপের বিক্রিয়া দিবে, ধরো এটা বিক্রিয়া দিচ্ছে CH3 CH2O Na, এখন এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড নামকরণ কি এগুলো মাথায় রাখার দরকার নেই। সোডিয়াম ইথানয়েড এটা আগে ছিল অ্যালকোহল, অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড বিক্রিয়া করে, বাট এটা CH3O CH3 সোডিয়ামের সাথে কোনো ধরনের রিঅ্যাকশন দিবে না। এখন তুমি বলতে পারো স্যার এগুলো কেন হচ্ছে? আরে ভাই, এটার এটা সেম যৌগ না, এটার এটা সেম যৌগ না। এখন এটাকে সমানত কেন বলা হচ্ছে? এটা কেন এটা পরস্পর সমানত? কেন কেন? কারণটা হচ্ছে তাদের আণবিক সংকেত সেম। একটাই রিজন, আণবিক সংকেত শুধুমাত্র একটা জিনিস মিল থাকার কারণে তারা পরস্পর সমান, বাট তাদের মধ্যে কোনো কিছু চেঞ্জ নাই। আর মানে তাদের মধ্যে কোনো কিছু মিল নাই, মানে জাস্ট একটা জিনিস সেম থাকার কারণে তারাকে সমান বলা হচ্ছে। দেখো বাকি কোনো কিছু মিল নাই। এটা যে ধর্ম, যে বৌদ্ধ ধর্ম, এটা সেই বৌদ্ধ ধর্ম নয়। এটা যে রাসায়নিক ধর্ম, এটা যে রাসায়নিক ধর্ম তা কিন্তু সেম নয়। কথা বুঝতে পারছো? তো ফিজিক্যাল কেমিক্যাল ইটস নট সেম, স্ট্রাকচারও কোনো সেম নাই, বাট একটা জিনিসে তাদের মধ্যে হচ্ছে মিল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি তার আণবিক সংকেত, যেটাকে আমি বলি মলিকিউলার ফর্মুলা। আণবিক সংকেত সেম থাকার কারণে তারা পরস্পর সমানতা, আর বাকি কোনো কিছু মিল নেই। অর্থাৎ সমানতা হওয়ার জন্য কি দরকার? তাহলে যে কোনো একটা জিনিস সেম থাকলে হবে, আর কিছু দরকার নেই। বাকি সবগুলো সেম না থাকলে চলবে, এটাই হচ্ছে সমানতা। এখন আমি আর প্যারা দিচ্ছি না। এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এটা সোডিয়াম ইথানয়েড, এটা সোডিয়াম ইথানয়েড। আচ্ছা নামগুলো এখন তোমাদের জানার দরকার নেই, বুঝা গেছে? এখন বোঝা গেছে? ভেরি গুড, ভেরি গুড। মিথক্সি ইথেন হবে না, মিথক্সি ইথেন না, এটা মিথক্সি মিথেন হবে। আচ্ছা ইমরান খান, দেখো অনেক স্টুডেন্ট কোশ্চেন করবে স্বাভাবিক, যে ভাই মিথক্সি ইথেন কেমনে লিখলেন, কেমনে করলেন, এগুলো এখন তোমার জানার দরকার নাই। আমি তোমাকে বললাম তো, আমি নামকরণ কেন হচ্ছে আগে পড়াচ্ছি না, কারণ এই যে এখন কন্টিনিউয়াসলি 500 জন স্টুডেন্ট লাইভ ক্লাস দেখতেছো, সো এগুলো কেন করতেছো? কারণ তো তোমাদের হচ্ছে একটা জিনিস হচ্ছে একটা ধাঁচ লাগে, মানে আগের মতো করে আগে যখন আমরা পড়াইছিলাম তখন হচ্ছে কি শুরুতে স্টুডেন্ট বিরক্ত বোধ দেখাইছিল। নামকরণ যখন বেশি বেশি রুলস লিখে দিছি, যদি এটা ঐতিহাসিক, ওই কোর্সটা কিন্তু হিট হয়েছে, ওটা হিট না হলে তোমরা আজকে এতজন কিন্তু লাইভ ক্লাস করতে না, স্বাভাবিক। বাট কেন যে এটা করছে না? কারণ জিনিসটা একঘেয়েমি লাগে, আমারও কিন্তু একঘেয়েমি লাগে। সো এখন সমানতা পড়া হয়েছে না, সমানতাকে দুই ভাগে ভাগ করা হয়। আবার বলতেছি, সমানতা পড়া হয়েছে, তাহলে আমি জিনিসটা আরেকবার একটু অ্যানালাইসিস করে দিচ্ছি। সমানতা মানে কি? যেসব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত একই বা ভিন্ন হতে পারে। ভিন্নটা এখন ভুলে যাও, এটা মাথায় রাখো, গাঠনিক সংকেত ভিন্ন হবে, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মের যে পার্থক্য দেখা যায়,
ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, যে পার্থক্য দেখা যায় বলা যাবে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পর সমান বলে, এবং সমানুর এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে সমানতা। সো সমানতার ডেফিনিশন লেখা শেষ। এখন আসি সমানতার প্রকারভেদে। সমানতার প্রকারভেদে, তো সমানতার প্রকারভেদটা আসলে কি রকম দেখতে দেখো। সমানতাকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা আজকে আমরা শুধুমাত্র একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে কোনটা আমাকে বলো। আমরা আজকে পড়বো গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা। গাঠনিক সমানতার ইংলিশ হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম। এবং আরেকটা হচ্ছে কি স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা। ওকে, স্টেরিও সমানতা মনে থাকবে এটা। একটা হচ্ছে গাঠনিক সমানতা, স্টেরিও সমানতা। এই স্টেরিও সমানতা যখন তুমি ডেফিনিশন পড়বা, তখন যেসব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, মানে এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, বাট এই গাঠনিক সমানতাতে আমরা একটু পরে পড়তেছি এটা, মানে একটু পরে বলতে এখনই পড়বো। তবে ওই যে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি সমানতার ডেফিনিশনের মধ্যে কি ছিল, যে গাঠনিক সংকেত একই হতে পারে এবং আণবিক সংকেত একই হতে পারে, সেই ক্ষেত্রে সমানতা হচ্ছে এটা। তো এটা আমরা একটু পরে পড়বো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা এখন না, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এখন আলোচনা করবো কোনটা, গাঠনিক সমানতাটা। সো গাঠনিক সমানতা জিনিসটা কি রকম সেটা বুঝতে গেলে বুঝতে পারতেছো যে এখানে কিসের চেঞ্জ হবে। আসলে সমানতা মানে বুঝতেছি সেটা হচ্ছে কিসে চেঞ্জ হবে। একটা জিনিস মাথায় রাখো, যখন তুমি সমানতা পড়বা মাথায় রাখতে হবে সমানতা কিসে চেঞ্জ হচ্ছে। তোমাকে যখন আগে থেকে বলবো, ধর আমি এখানে বললাম স্ট্রাকচারাল আইসোমারিজম, দেখো পয়েন্ট নাম্বার দেখো, স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম কাকে বলে? স্ট্রাকচারাল আইসোমারিজম কাকে বলে? নামকরণ যতটুকু করাইছে অতটুকু কিন্তু সমানতার জন্য ইম্পর্টেন্ট, এর বাইরে নামকরণ দরকার। এটা কি গাঠনিক সমানতা। আমি আবারও বলতেছি, এটা কি গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা। আবারও বলতেছি এটা গাঠনিক সমানতা। ওকে, গাঠনিক সমানতার ডেফিনিশন কি স্যার? ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা খুবই সিম্পল। ডেফিনিশনটা কি আমাকে বলো, গাঠনিক সমানতার ডেফিনিশনটা কি? সবাই কি বলতে পারবে গাঠনিক সমানতার ডেফিনিশনটা কি? দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে খুবই সিম্পল, একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেতের কারণে কি বলা আছে, দেখো একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত। আমি আবার বলতেছি একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেতের কারণে, এবং ভিন্ন, বইয়ের ডেফিনিশন পড়ার দরকার নেই, ভিন্ন গাঠনিক সংকেতের কারণে, ভিন্ন গাঠনিক সংকেতের কারণে, ভিন্ন গাঠনিক সংকেতের কারণে যেই সমানতা পরিলক্ষিত হয়। একদম সহজ কথা, শেষ। একই আণবিক সংকেত, বইয়ের ডেফিনিশন পড়ার দরকার নেই, এটাই বলবা একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেতের কারণে যেই সমানতা পরিলক্ষিত হচ্ছে সেটাই হচ্ছে আমার গাঠনিক সমানতা। অর্থাৎ জিনিসটা এভাবে চিন্তা করতে পারো, সেটা হচ্ছে কি, ধরো এ বি সি ডি একটা যৌগ, তো এই যৌগটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ বলতে কিরকম, এ সি বি ডি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন তোমাকে আমি একটু আগে বলছিলাম যে সমানতা মানে কি? সমানতা মানে হচ্ছে চেঞ্জ। কোথায় চেঞ্জ আসছে সেটা বের করতে হবে। সমানতা মানে কি? কোথায় চেঞ্জ আসছে সেটা বের করতে হবে। চেঞ্জটা কোথায় আসছে? স্ট্রাকচারে, গঠনে চেঞ্জ আসছে। গঠনে চেঞ্জ আসছে, এটা তার গঠন না? এটা তার গঠন না? এটা তার গাঠনিক সংকেত না? এটা আণবিক সংকেত কি? এ বি সি ডি। দেখো আমি আণবিক সংকেতটাকে লাল কালি দিয়ে লিখতেছি, আণবিক সংকেতটাকে কি লাল কালি দিয়ে লিখবো, তাহলে কি হবে? এ বি সি ডি। আর এটা আণবিক সংকেত কি? এ বি সি ডি। আণবিক সংকেত, আণবিক সংকেত সেম, একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত, বা গঠনটা ভিন্ন। এখন কথা হচ্ছে গঠনটা বুঝবো কেমনে? খুবই সিম্পল, এটাকে বলা হয় যৌগের স্কেলেটন। এই পুরো জিনিসটা যেটা দেখতেছো না, এটাকে বলা হয় যৌগের কঙ্কাল। কঙ্কাল, কঙ্কাল বুঝো? মানুষের একটা কঙ্কাল থাকে না, এই যে আমাদের কঙ্কালগুলো মানুষ যখন চলে যাবে তখন কঙ্কাল থাকে না, ওই কঙ্কালটা হচ্ছে যৌগেরও কঙ্কাল থাকে। এই কঙ্কাল হচ্ছে এটা। কঙ্কালে যখন চেঞ্জ আসবে, কঙ্কালে চেঞ্জ আসছে কিভাবে বুঝবো? আরে ভাই, এ এর সাথে বি এর বন্ড, এ এর সাথে সি এর বন্ড, চেঞ্জ আসছে না? কঙ্কালে চেঞ্জ আসছে, তার রুট তার মেইন রুটে চেঞ্জ আসছে, মেইন রুটে চেঞ্জ আসছে, তার স্কেলেটনে চেঞ্জ আসছে, স্কেলেটন কঙ্কালে চেঞ্জ আসছে। যদি তার মেইন রুট মানে প্রধান শিকল অথবা কঙ্কাল অথবা স্কেলেটন যেটাই বলো না কেন, ওইটাতে যদি চেঞ্জ পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমার গাঠনিক সংকেত চেঞ্জ হয়ে গেছে।
গাঠনিক সংকেত এই গাঠনিক সংকেত কিন্তু এখন চেঞ্জ। এটা আর এটা যদি মিলাতে যাও দেখবা যে এটা কিন্তু সেম ভাবে মিলতেছে না। তো এটা এ এর সাথে বি এর বন্ড, এটা এ এর সাথে সি এর বন্ড, এটা বি এর সাথে এ এর বন্ড ছিল, বাট এটা বি এর সাথে সি এর বন্ড এবং ডি এর বন্ড হয়ে গেছে। সো এটা মিল পাওয়া যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি যে এখানে একই আণবিক সংকেত বাট ভিন্ন গাঠনিক সংকেতের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে গাঠনিক সমানতা। এখন এই গাঠনিক সমানতাটা অনেক টাইপের হতে পারে। এটাতে জাস্ট আমি একটা টাইপ দেখাইছি, বাট অনেক টাইপের গাঠনিক সমানতা হতে পারে। সেটা কি কি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, একটা ডেফিনেশন কয়জন বলবা? উফ, তোমরা আসলে বেশি ফাস্ট। হ্যাঁ, এটা সোডিয়াম প্রপানয়েট হবে। যে অরিন ইভা হোসেন, তুমি একজনকে ভুল ধরা দিছো, সেটা হচ্ছে সোডিয়াম প্রপানয়েট হবে। ঠিক আছে ভাইয়া? কার্বন 3টা হলে প্রপানয়েট হবে, 4টা হলে ব্রিটোনেট। আরে ভাই, তোমরা মনে করতেছো এগুলো আমি পড়াবো না? 43টা লেকচার কি এমনি দিছি? তাহলে 43টা লেকচার কেন দিছি? আরে ভাই রে ভাই, এম হলে হবে না। দেখো, এখন দেখো জিনিসটা দেখো, বুঝতে পারছো? শেষ না এখন? গাঠনিক সমানতা শেষ। এখন আসি আমরা গাঠনিক সমানতার প্রকারভেদটা। এটা খুব ইজি ভাবে বলবো। গাঠনিক সমানতার প্রকারভেদটা সবাই একটু ভালোভাবে দেখবা। গাঠনিক সমানতার প্রকারভেদ দেখো, গাঠনিক স্ট্রাকচারাল আইসোমারিজম। আচ্ছা, এভাবে লিখলে বুঝবো সবাই? বলো, এভাবে লিখে দিচ্ছি, কেমন তারা হয়ে যায় বেশি লিখতে গেলে। এভাবে লিখে দিচ্ছি, ওকে? এটা এসআই মানে কি? স্ট্রাকচারাল আইসোমারিজম। এসআই মানে কি? স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম কাকে বলে? আমাকে বলো, কাকে বলে? গাঠনিক সমানতার বাংলা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, মানে গাঠনিক সমানতার ইংলিশ হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। ওকে? এই স্ট্রাকচারাল আইসোমারিজমকে 5 ভাগে ভাগ করা হয়। মানে গাঠনিক সমানতা হচ্ছে অনেক ধরনের থাকে। এক নাম্বার কি জানো? চেইন। চেইন মানে হচ্ছে শিকল। লিখতে পারবে এগুলা? লিখো তো দেখি। চেইন মানে শিকল। যারা লিখতে পারবে না তারা পিটাবো। চেইন মানে হচ্ছে শিকল। এরপর হচ্ছে পজিশন, মানে অবস্থান সমানতা। এরপরে কি? এর লিখো, এরপর আমি লিখে দিচ্ছি, তো আমি সবগুলো ডেফিনেশন বলবো। এরপরে কি? চেইন, পজিশন, এরপর হচ্ছে ফাংশনাল গ্রুপ, মানে কার্যকরী মূলক সমানতা। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, চেইন সমানতা, চেইন আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম অর্থাৎ কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম, টটামারিজম। কয়টা জিনিস টোটাল? তাহলে এই গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করা হয়। শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম সমানতা, টটামারিজম সমানতা। এখন আমরা আসবো চেইন সমানতা কিভাবে লিখে। চেইন সমানতা কিভাবে লিখে এবং চেইন সমানতা বুঝে কিভাবে? ফার্স্ট অফ অল দেখো, চেইন সমানতার বাংলা হচ্ছে শিকল সমানতা। শিকল সমানতা। চেইন সমানতার বাংলা কি? শিকল সমানতা। আমি আবার বলতেছি, চেইন সমানতার বাংলা কি? শিকল সমানতা। চেইন সমানতার বাংলা কি? শিকল সমানতা। ঠিক আছে? এখন দেখো চেইন আইসোমারিজমটা ডেফিনিশনটা কি? একই কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, মানে আসলে শিকল সমানতা বোঝার উপায় হচ্ছে, আমার যে শিকলটা আছে না, সেই শিকলে কার্বন কাঠামো যদি ভিন্ন হয়ে যায়। ফার্স্ট অফ অল ডেফিনিশনটা লিখো। একই শিকলে মানে এটা এভাবে লিখবা যে একই শিকলে না লিখে এভাবে লিখতে পারো যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে। আচ্ছা, একই আণবিক সংকেত বিশিষ্ট লিখো, একই আণবিক লিখো, ফার্স্টে এটা বেস্ট হয়। সবগুলোতে এইভাবে লিখবা, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, সবগুলো সেম ভাবে লিখবা। জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, বাস শেষ। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে শিকল সমানতা। আচ্ছা, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগে লিখছো না, এটা হচ্ছে সবচেয়ে কমন। কেন? আরে ভাই, আণবিক সংকেত তো ভাই সেমই থাকবে। আমরা কি পড়ছিলাম? গাঠনিক সমানতা একটু আগে বলছিলাম না? এগুলো সবগুলো গাঠনিক না? গাঠনিক সমানতার ডেফিনিশন কি ছিল? সবগুলো আণবিক সংকেত সেম। সবগুলোর আণবিক সংকেত সেম টু সেম। আণবিক সংকেত সবগুলো কি থাকবে? সেম থাকবে, বাট ডিফারেন্টটা কোথায়? তো ডিফারেন্স গঠনে থাকবে। গঠনে। এখন গঠনটা অনেকভাবে ভিন্ন হতে পারে। কিছু ক্ষেত্রে দেখবো হচ্ছে কার্বন চেঞ্জ হয়ে গেছে, কিছু ক্ষেত্রে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে, কিছু ক্ষেত্রে হচ্ছে ডাবল বন্ড ট্রিপল বন্ড এদিকে এদিক হয়ে গেছে। এগুলোকে বলা হয় গঠনে চেঞ্জ আসছে। তাই বলতে পারে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো, কার্বন শিকলে কি
কার্বন কাঠামো, কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে আমার শিকল সমানতা। এখন শিকল সমানতা বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা কি? আমি আবারও বলতেছি, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে শিকল সমানতা। এখন দেখো চেনার উপায়টা কি? শিকল সমানতা বুঝবো কেমনে? মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হলে, একদম সহজ কথা, একদম সহজ কথা। কিছু আজ করে যে একটা যৌগ আর একটা যৌগের পরস্পর শিকল সমান বুঝবো কেমনে? মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হলে, অর্থাৎ একটা যৌগতে দেখছো কার্বন সংখ্যা 3টা, আর একটা যৌগে দেখছো কার্বন সংখ্যা কয়টা? 4টা। তাহলে দুইটা যদি আণবিক সংখ্যা যদি সেম থাকে তাহলে তার পরস্পর শিকল সমান। স্যার কিচ্ছু বুঝি নেই। ফার্স্ট অফ অল ডেফিনিশন লিখছে কেন দেখো, আমাকে বলো ডেফিনিশন লাগাইছে? খুবই সিম্পল, খুবই সিম্পল। আমি তোমাকে এখানে কি বলছিলাম? মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ করতে হবে। আবার বলছি মেইন চেনে কার্বন সংখ্যা কি করতে হবে? চেঞ্জ হতে হবে। মেইন চেনে কি হতে হবে? কার্বন সংখ্যা চেঞ্জ হতে হবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, ফার্স্ট অফ অল দেখো এখানে ক্ষেত্রে আমি তোমাকে বললাম, ফার্স্ট অফ অল ডেফিনিশন দেখো, CH3 CH2 CH2 CH3 চারটা বিশিষ্ট জৈব যৌগ না এটা? আচ্ছা, এই জৈব যৌগটা দেখছো কি নামটা কি? আমরা সবাই জানি এটা বিউটেন। 1 2 3 4 বিউটেন। এখন তুমি কার্বন দেখছো এখানে কয়টা দিছি? 3টা। আচ্ছা, 3টা কার্বন দিছি, উপরে আছে একটা শিকল বসে দিছি, দেখছো? 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 ডান এন্ড ডাস্টেড। শেষ না? শেষ। এখন তুমি বলতে পারো স্যার এটা বুঝছি কেমনে? আরে ভাই আণবিক সংখ্যা সেম কিনা বলুন তো ভাইয়া। C4H কত হলো আমাকে বলো? 10 না? C4 দেখো 3 5 7 10, 3 5 7 10 আণবিক সংখ্যা সেম। এখানে আণবিক সংখ্যা সেম, 3 4 7 10 সেম সেম। আণবিক সংখ্যা সেম বাট গঠন ভিন্ন। তার মানে তারা হচ্ছে পরস্পর, তারা পরস্পর কি গাঠনিক সমান, বাট গাঠনিক সমানের মধ্যে কোন ধরনের সমান সেটা বুঝবা কেমনে? তোমরা প্রথমটা ছিল শিকল। শিকল হচ্ছে কি? শিকল বেরিয়ে যাবে। একটা শিকল বের করে দিছো, শিকল বের করে দিলে বুঝতে হবে সেটা শিকল সমানতা হইছে। বাট এটা কিন্তু মেইন কনসেপ্ট কিন্তু এটা না। মেইন কনসেপ্ট হচ্ছে এটা, মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হতে হবে, তারপরেই বুঝবো যে আমার এখানে শিকল সমানতা পরিলক্ষিত হয়েছে। কারণ শিকল সমানতা মানে হচ্ছে কি? মেইনলি হচ্ছে শিকল বের হবে সেটা না, শিকল বের হবে সেটা শিওর, বাট মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হতে হবে। কারণ এখানে ওটা ছিল মেইন চেন মানে হচ্ছে এটা মেইন চেন, এই প্রধান শিকল এটা কার্বন কয়টা? 4টা। 4টা জায়গায় কয়টা হয়ে গেছে? 3টা। 3টা যদি হয়ে থাকে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে না, বাট আণবিক সংখ্যা সেম, তাহলে শিকল সমানতা। এখন প্রশ্ন হচ্ছে এই শিকল সমানতা কারা দিবে? এই শিকল সমানতা কারা দিবে? বাস আসো এখন। আচ্ছা, শিকল সমানতা কারা দিবে সেটা বোঝার উপায়টা কি? কারা দিবে শিকল সমানতা? কারা দিবে শিকল সমানতা? কারা দিবে আমাকে বলো। কার্বন সংখ্যা, এই কার্বন সংখ্যা যদি 4 থেকে বেশি হয় অথবা 4 এর সমান হয়। কার্বন সংখ্যা যদি 4 থেকে বেশি হয় বা অথবা 4 এর সমান হয়। কেন 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 ভাইয়া? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, তুমি যদি কার্বন যদি 3টা দাও, শিকল সমানতা বের করতে পারবে এটা? তুমি বলতেছো ভাইয়া আমি এটা শিকল সমানতা বের করে দেখান। আচ্ছা, এখন বাচ্চারা বলবে, মানে যারা হচ্ছে ফার্স্ট ইয়ারের বাচ্চারা তো বুঝবে না, ওরা বলবে যে ভাইয়া এটা কি হবে? ভাই আমি সবাই আমাদেরকে বাচ্চা বাচ্চা বলে না, আমরা কিন্তু অ্যাডাল্ট এখন। দেখো ফার্স্ট অফ অল কি CH3 CH2 CH3 এই জিনিসটা একটু খেয়াল করে দেখো। তুমি বলতেছো ভাইয়া এটা শিকল সমানতা বের করা যাচ্ছে না কেন? আমি বের করি ভাইয়া, খুবই সিম্পল ভাইয়া। C উপরে CH3 বের করছি, ভাই শিকল বের হয়ে গেছে তো, এটা শিকল বের করছি। কয়েকজন এইভাবে বলবে, কয়েকজন বলবে এটা শিকল বের করছি। আচ্ছা, আবার কয়েকজন বলবে যে ভাইয়া CH3 ভাই শিকল বের করে ফেলছে। দেখেন কিছু পাবলিক এই জিনিসটাই বলবে, এখানে হাইড্রোজেন দিয়ে দিবে একটা। কিছু পাবলিক এটা বলবে না যে ভাই বের করে ফেলছে। আরে ভাই এটা শিকল বের করছে, এখানে কার্বন 4টা হয়ে গেছে, আর এখানে কার্বন কয়টা? 3টা। আণবিক সংকেত তো ভিন্ন। এটা আণবিক সংকেত কি আমাকে বলো? C5H12 দেখো 3 4 সরি 1 2 3 4 C5H10 না C4H10, C4H10 না 3 3 6 9 C4H10। আরে আণবিক সংকেত কি? 3 3 6 কত? 8 8 C3H8 এটা। তো আণবিক সংকেত তো হচ্ছে তুমি ভিন্ন করে ফেলছো, কেমনে কার্বনিক সমানতা হবে? এগুলো হবে না। এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এটা কেন হচ্ছে না? আরে ভাই এটা তো ভাই এটা শাখা বের হইছে, এটা তো প্রধান শিকল এটাই। এগুলো কখনো চিন্তা করবা না। সো জিনিসটা তোমাকে মাথায় নামাতে হবে কোত্থেকে? কার্বন সংখ্যা 4 এর সমান হতে হবে। কার্বন সংখ্যা কি হতে হবে? 4 এর সমান হতে হবে, তবে হচ্ছে। আমি আবারও বলছি যারা এখনো বুঝে নাই দেখো ভালোভাবে, কার্বন সংখ্যা কি হতে হবে? 4 হতে হবে। 4 থেকে হলে
শিকল সমানতা দিবে। চারটিকে হলে কি হবে শিকল, অর্থাৎ চারটিকে হলে শিকল সমানতা কিভাবে দিবে, CH3 দিছো, CH3 দিছো, CH2 CH2 দিছো, দেওয়ার পরে তুমি কি করলা, এটা শিকল সমানতা কি বের হইছে আমাকে বলো, CH3 দিছো, উপরে একটা CH3 দিছো, আর এখানে কি দিছো, CH3 দিছো, বাস শেষ। দেখো তুমি সবগুলো মিলে গেছে। এখন তুমি দেখো এর পরবর্তী দেখো, তুমি এই জায়গায় এখন হচ্ছে কি দিছো আমাকে বলো, CH2 CH3 দিছো, দিছো। আচ্ছা এটার কি সমানতা বের হতে পারে আমাকে বলো, খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো এটা সমানতা হচ্ছে এটা না, 1 2 3 4, এখানে কয়টা, এটা 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 তুমি যদি আণবিক সংখ্যা যদি বের করো তাহলে C5H12 আণবিক সংখ্যা কিভাবে বের করে, আণবিক সংখ্যা কিভাবে বের করে, সবগুলো কার্বন সংখ্যা যোগ করে দাও, 1 2 3 4 5, পাঁচটা যোগ করে দিছো, বাস শেষ। যোগ অসম কঠিন। C5H12 এখানে কার্বন কয়টা, পাঁচটা, হাইড্রোজেন কয়টা, তিনটা, পাঁচটা, ছয়টা, নয়টা, 12টা, শেষ। এটা কয়টা, তিনটা, পাঁচটা, সাতটা, নয়টা, 12টা। তার মানে আণবিক সংখ্যা খুব সেম, বাট চেঞ্জ কোথায় আসছে, চেঞ্জ কোথায়, শিকলে, শিকল বের করে ফেলছি না, বাস শেষ। আচ্ছা প্রশ্ন হচ্ছে ভাইয়া এটার কি শিকল সমানতা 8টা বের হবে? আমি তোমাকে আগে বলছিলাম শিকল সমানতা কারা দিবে, যখন কার্বন সংখ্যা 4 এর সমান অথবা 4 থেকে বেশি হবে। তার মানে এটা আবার দিবে না, অবশ্যই এটা আবার দিবে, এটা অবশ্যই আবার শিকল সংখ্যা দিবে। কেন? কারণ কার্বন সংখ্যা মেইন চেনে, মেইন চেনে কার্বন সংখ্যা দেখতে হবে। আমি বলছি এটা কার্বন সংখ্যা, এটা হচ্ছে মেইন চেনে। কেউ যদি আস্ক করে যে কার্বন সংখ্যা 4 থেকে বেশি বা সমান, এটা কিসে, এটা মেইন চেনে, প্রথম শিকলে। প্রথম শিকলে যেহেতু মেইন চেনে কয়টা আছে, এখনো কিন্তু 4টা আছে, তাহলে আমি 8টা বের করতে পারবো। কি 8টা বের করতে পারবো? তাহলে 8টা বের করো, এটা 8টা বের করতে, তাহলে এটা যদি 8টা সমানতা যদি বের করতে বলে, ধরো এটা 8টা সমানতা বের করতে বলছে, কোনটা, এই জিনিসটা কিভাবে বের করব আমাকে বলো, CH3C, তাহলে 8টা বের করছি, দেখো বের করছি, দেখো বের করছি, শেষ না, বুঝা গেছে, এটা বের হয়ে গেছে। দেখো আগে কি ছিল, দেখো 3 5 3 5 6 9 12, দেখো এটা কি ছিল, দেখো এটা কি ছিল আমাকে বলো, প্যান্টেন ছিল না, C5H12 এটা। তুমি যদি বলো ভাই C5H12 বের করুন কেন, এটা যোগ করে দিচ্ছি সবগুলো, 3 5 6 9 12 মিলছে, C5H12 মিলছে। আচ্ছা এখন এটার আরেকটা বের করছি শিকল সমানতা, কেন, আরে ভাই একটু আগে বলছিলাম কার্বন সংখ্যা যদি 4 থেকে সমান বা বেশি হয় আবার দিবে, আবার দিবে, দিছে, এটা দিছে, দিছে। দেখো 3 6 9 12, 12 মিলছে, কার্বন কয়টা, 5টা মিলছে, 1 2 3 4 5, তাহলে এটা 100% শিকল সমানতা, 100% শিকল সমানতা। প্রশ্নটা বুঝছি কেমনে, আরে ভাই মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, মেইন চেনে আগে ছিল 5টা, আগে কোনটা ছিল, আগে এটা ছিল না 1 2 3 4 5, 5টা থেকে 4টা, 4টা থেকে 3টা, মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হলো, তারা পরস্পর কি হবে, শিকল সমানতা, তারা পরস্পর কি হবে, শিকল সমানতা, তারা পরস্পর কি হবে, শিকল সমানতা, তারা পরস্পর কি হবে, শিকল সমানতা। ঠিক আছে, কেন যেন ঘোলাটা লাগতেছে, আই শেয়ার করে বলতেছি, এইভাবে পড়ানোর পর যদি তোমার ঘোলাটা লাগে, আল্লাহ শেট 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 শেট। আমি ফুল জিনিসটা তোমাকে বলে দিচ্ছি। আরে ভাই জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, দেখো আমি তোমাকে একদম সহজ করে বলি, শিকল সমানতা মানে হচ্ছে কি, তুমি আগে দেখবা মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে কিনা, যদি চেঞ্জ হয় এবং তাদের আণবিক সংখ্যা যদি সেম থাকে 100% শিকল সমানতা, আর কোনো কথা নেই। আচ্ছা এটা যদি না বুঝো তাহলে একটা শিকল বের করে দাও, এটা পারবা না স্যার, আমি এটাও পারবো না। ধরো আমি তোমাকে বললাম সি, আচ্ছা আমি এগুলো C6H12 আমি এখন যাচ্ছি না, আমি বড়গুলোতে এখন যাব না, কেন যাব না জানো, আমি মানে অবস্থানটা পরে ফেলি। এমনি মোটামুটি কনসেপ্ট ঢুকছে, যারা এখন ঢুকেন একটু পরে আসো, আমরা আগে ফার্স্ট অফ অল অবস্থানটা পরে ফেলি। অবস্থানটা কি দেখো তো, অবস্থান সমানতা, অবস্থান সমানতা, অবস্থান সমানতা কাকে বলো আমাকে বলো ভাইয়ারা, অবস্থান মানে কি, পজিশনাল না, পজিশনাল আইসোমারিজম। অবস্থান সমানতাতে বলা হচ্ছিল অবস্থান মানে আগে শিকল, শিকল সমানতা মানে হচ্ছে শিকল, শিকল বের করে দিছি, আর এখানে হচ্ছে অবস্থান, অবস্থান বের করব না, তবে অবস্থান পরিবর্তন করব। অবস্থান যদি পরিবর্তন হয় এবং তাদের আণবিক সংখ্যা যদি সেম থাকে তাহলে অবস্থান সমানতা। এত কথা না ভাই, কেউ যদি আস্ক করে অবস্থান সমানতা কি, তুমি বলবা অবস্থান পরিবর্তন করব এক, যদি আণবিক সংখ্যা সেম পাওয়া যায় 100% অবস্থান সমানতা। স্যার মাথায় কিচ্ছু ঢুকে না এখনো। আচ্ছা ডিরেক্ট ডেফিনিশনে মারে বাবা এখন, দেখো ডেফিনিশন বলেছি না, লাভ নাই। দেখো সরি আমি একটা স্ল্যাং ইউজ করে বলছি, তবে কেন ইউজ করছি কারণটা হচ্ছে একটা শোনো, ফার্স্ট অফ অল 1 2 3 4 5, পাঁচটা কার্বন। এখন এখানে অবস্থান বলতে কার অবস্থান চেঞ্জ হবে, তুমি বলতেছো ভাই কার্বনের চেঞ্জ হবে কিনা, এখানে কিন্তু কার্বনের চেঞ্জ করব না। আগে শিকলে আমরা কাহিনী কি করছিলাম, আমরা কার্বনকে নিয়ে টানাটানি করছি, মানে কার্বনকে উপরে নিয়ে আসছি, কার্বনকে নিচে নিয়ে আসছি, এই কাহিনীগুলো করলাম না। বাট অবস্থানে আমরা এখন করব কার্যকরী মূলককে চেঞ্জ করে দিব। অবস্থান সমানতা বলতে কি বোঝাচ্ছি, কিসের অবস্থান চেঞ্জ করব, একটা জিনিস শিওর,
অবস্থান চেঞ্জ করতে হবে, বাট কার? কার্যকরীমূলকের, ফাংশনাল গ্রুপের। এখন এই কার্যকরীমূলক কয় ধরনের একটু আগে বলছিলাম, 1 ডিগ্রি এবং হচ্ছে 2 ডিগ্রি। 1 ডিগ্রি কারা ছিল? অ্যান্ড, ইন, আই। তাহলে এখানে অ্যান্ডটাকে আমরা কাউন্ট করি না, 1 ডিগ্রিতে অ্যান্ডটাকে কাউন্ট করা হয় না, কারণ অ্যান্ডটাকে পাত্তা দিই না, কারণ অ্যান্ড সব জায়গায় আছে, অ্যালকেন কিন্তু সব জায়গায় আছে। তা আমরা কাকে কাউন্ট করব? ইনকে কাউন্ট করব এবং হচ্ছে আইনকে কাউন্ট করব। এবার 2 ডিগ্রিতে কাকে কাউন্ট করব আমাকে বলো, 2 ডিগ্রিতে কাকে কাউন্ট করব? 2 ডিগ্রিতে কাকে কাউন্ট করব? বাকি সবগুলো কার্যকরীমূলক। আচ্ছা, এগুলো আস্তে আস্তে তুমি বুঝবা। ধরো আমি এই জায়গায় দিছি ডাবল বন্ড, সবাই এটার নাম কিন্তু সবাই জানো, এর নাম কি হবে? CH3 CH2। আচ্ছা, এটা যদি কোনো আন্টি আঙ্কেল যদি শুনে যে স্যার এই কথাগুলো বলে, তাহলে তো শেষ না। দেখো স্যার তোদেরকে এগুলো শিখাই। দেখো CH3 CH2 CH2 CH কি ডাবল বন্ড CH2, এটার নামটা কি? প্যান্টিন। প্যান্টিন শুদ্ধভাবে নামকরণ করতে গেলে প্যান্টিন 1 অথবা প্যান্ট 1 ইন। এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। একটু আগে তোমাকে কি বলছিলাম? অবস্থান সমতা মানে কি? অবস্থান চেঞ্জ করবা কার? কার্যকরীমূলকের। কোনো কারণে তুমি যদি এই ডাবল বন্ডটা 1 2 3 4 5 কোনো কারণে তুমি যদি এই ডাবল বন্ডটা এই জায়গায় আনো, 1 2 3 4 এই জায়গায়, দেখছো তুমি ডাবল বন্ডটা এখন এই জায়গায় চলে আসছে, তাহলে এটা কি সমতা? অবস্থান সমতা। কেন? কারণ আমি কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ করছি। তাহলে আমি এখন বলতে পারি এটা CH বলতে পারি, এটা আচ্ছা এখানে CH কেন দিচ্ছি শুধুমাত্র? কেন? দেখো আগের দিকে তার হাত কয়টা ফেলছিল? একটা, দুইটা, তিনটা, আর বাকি হাত কয়টা? একটা হাত মানে একটা হাইড্রোজেন বসাইছি। আচ্ছা, এরপরে এর আগে থেকে কয়টা হাত ফেলছিল? 1 2 3, তাহলে আর কয়টা হাত ফিল করতে হবে? একটা হাত মানে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন বসাইছি, শেষ, ডান এন্ড ডাস্টেড। এর নামটা কি? প্যান্টিন 1, এর নাম হচ্ছে প্যান্টিন 2। প্যান্টিন 1 এবং প্যান্টিন 2 দ্বারা পরস্পর অবস্থান সমানতা। অবস্থান সমানতা মানে হচ্ছে কার্যকরীমূলক চেঞ্জ হবে। কি কি কার্যকরীমূলক? ইন, আইন এবং বাকি সব কার্যকরীমূলক, যেমন OH চেঞ্জ হতে পারে। আচ্ছা, বুঝতে পারছো এটা? আচ্ছা, ওকে। আচ্ছা, দেখছো বুঝা গেছে? আচ্ছা, এখন এটা গেল না? গেল, ভেরি গুড। তাহলে অবস্থান সমানতা এতটুকু পর্যন্ত বুঝা গেছে। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে নেটের কারণে অনেক প্রবলেম হচ্ছে, ফালতু নেট। আচ্ছা, নেট তো আসলে কি বলবো, নেটের কারণে দেখো তোমাদের কাছে ধরে রাখাটাই টাফ। এতক্ষণ ধরে আসো সেটা আমি চিন্তা করতেছি। দেখো এখন প্রশ্নটা অবস্থান সমানতা কারা দিবে? অবস্থান সমানতা কি দিবে? প্রশ্ন হচ্ছে অবস্থান সমানতা কারা দিবে। কোটি টাকার প্রশ্ন, অবস্থান সমানতা কারা দিবে অথবা কারা দিবে না, এটা বলতে পারে। কারা দিবে অথবা কারা দিবে না। যেটা বললাম কারা দিবে, কি বললাম? কারা দিবে। আচ্ছা, চিনবো কিভাবে সেটা বুঝা গেছে? অবস্থান সমানতা চিনবো কিভাবে চিনবো? অবস্থান চেঞ্জ হবে কার? কার্যকরীমূলকে। কার্যকরীমূলক কারা কারা? ইন, আইন এবং বাকি সব বলতে কারা কারা একটু পরে বুঝবা, এত উতলা হইও না। দেখো কারা দিবে এটা বুঝবা কেমনে? ফার্স্ট অফ অল এখানে দিবে হচ্ছে তোমার OH। সরি দেখো, আচ্ছা আমি এটা কি লিখবো? আমি এভাবে লিখবো, ধরো আমি ফার্স্টে এটা লিখতেছি। দেখো কারা দিবে না, ফার্স্ট অফ অল আমি বলতেছি আচ্ছা কারা দিবে। দেখো এটা লিখছি কারা দিবে, ঠিক আছে। দেখো ফার্স্টে লিখুন অ্যালকেন, এরপর হচ্ছে COOH, এরপর হচ্ছে CHO, বাদে বাকি সবাই কি দিবে? অবস্থান সমানতা দিবে। এতটুকু মাথায় রাখতে হবে। অ্যালকেন, COOH, CHO বাদে বাকি সবাই অবস্থান সমানতা দিবে। তাহলে ফার্স্ট অফ অল কারা কারা দিচ্ছি একটু দেখি। 1 নাম্বার পয়েন্টে দেখো, ধরো আমি একটা দেখাচ্ছি, অনেকগুলো আসলে তোমাদেরকে সলভ করাবো। দেখো 1 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল আমি বললাম CH3 CH2 CH2 OH, এটার নামটা কি? সবাই আমাকে বলো এটার নামটা কি? এটার নামটা কি আমাকে বলো? 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, নামটা কি? প্রপানল। কেন প্রপানল? এটা আগে ছিল প্রপেন থেকে একটা H চলে গিয়ে OH বসছে, H চলে গেছে মানে ই বাদ দিছি, ই বাদ দেওয়া মানে হচ্ছে কি? প্রপান হয়ে গেছে। প্রপানের সাথে অযোগ করছে প্রপানল। এত কথা নাই ভাই, 3 কার্বন দেখছো, লাস্টে OH দিছো, সুন্দর করে প্রপানল। আমার মুখে বলো প্রপানল। এখন কেউ যদি আস্ক করে CH3 CHOH CH3 তারা পরস্পর কি সমান? ধর MCQ তে আসছে, যেমন আগামীকাল পরীক্ষা নিব এটা নিয়ে, আমি বললাম
এই যে পরীক্ষা অনেকে বলো না যে ভাই আমি পারি না কেন, আমি কেন কম পাই, বেসিক ক্লিয়ার না। দেখো এটার এবং এটা তারা পরস্পর কি সমান, সুন্দর কথা, অবস্থান সমান। কেন? এই যে কার্যকরীমূলক যে ওয়েট যেটা ছিল, ওয়েটটা ছিল কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে। এক থেকে সে কোথায় চলে আসছে, 2 এ চলে আসছে, বাট তাদের কিন্তু আণবিক সংকেত সেম। দেখো C3 1 2 3, এবং হাইড্রোজেন কয়টা, 3টা 5টা 7টা 8টা, C3H8O। আর এটা দেখো 3 3 6 7 8, তাও কিন্তু C3H8O। আণবিক সংকেত সেম, বাট গঠনে ভিন্ন। বাট গঠন মধ্যে কিসের গঠনে ভিন্ন, অবস্থান সমানুপাতে ভিন্ন। গঠন বলতে কোন অবস্থান, মানে কোন গঠনের কোনটা, মানে কোন পয়েন্টে ভিন্ন, অবস্থানে ভিন্ন। তো অবস্থানে যদি ভিন্ন থাকে এটা অবস্থান সমানতা। দেখছো ওয়েসটা কয় নাম্বার কার্বন ছিল, একটা। 1 নাম্বার কার্বন কেন, কারণ কার্যকরীমূলক যেখান থেকে শুরু বা যেখানে কাছাকাছি পাওয়া যাচ্ছে সেটাকে আমি 1 নাম্বার ধরবো। এটা 1 নাম্বার আছে না, 1 নাম্বারে আছে এটা। যদি 1 নাম্বারে থাকে তাহলে এটা 1 নাম্বার থেকে 2 নাম্বার আসছে, তাহলে পজিশন চেঞ্জ হইছে, পজিশন চেঞ্জ হলে সেটা অবস্থান সমানতা। সেটা কি হবে, অবস্থান সমানতা। বুঝা গেছে? এই পয়েন্টটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। এখন তোমাকে যে জিনিসটা মেইনলি জানতে হবে সেটা হচ্ছে, একটা কথা বলি, একটা কোশ্চেন প্রত্যেক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে কি জানো, C4H8। এই পরীক্ষাটা সবচেয়ে বেশি আসছে পরীক্ষায়। ধরো আমি তোমাকে বললাম C4H8 এর এখানে 3টা সমাণু বলছি, C4H8 3টা সমাণু বললাম যে তার 3টা সমাণু আছে। কি কি সমাণু আমাকে বলো, তার 3টা সমাণু আছে C4H8। প্রশ্ন হচ্ছে আমি আগে ফার্স্টে দেখি যে C4H8 মানে কি। C4H8 মানে কি, এটা কি হয়তো অ্যালকিন নাকি অ্যালকেন? এটা অ্যালকিন না, C4H8 অ্যালকিন না, তাহলে অ্যালকিন মানে কি? তো আমাকে বলছে অ্যালকিনের সমাণু 3টা। কি কি? A দিছে, আমি ধরো আগামীকাল এমসিকিউ তে এটা দিয়ে দিলাম যে A B দিছে, C দিছে, কি কি সমাণু হতে পারে। তাহলে বললাম A হচ্ছে এটা, B হচ্ছে এটা, নিচের কোনটি সঠিক। অনেকভাবে আমি তোমাকে বোকা বানাতে পারবো অথবা কনফিউশন ক্রিয়েট করতে পারবো। কিভাবে সেটা, ফার্স্ট অফ অল সমাণু কয়টা এখানে 3টা, তাহলে A কি হতে পারে, B কি হতে পারে, C কি হতে পারে। ফার্স্ট অফ অল দেখো C4H8 মানে কি, আমরা সবাই জানি C4H8 কে ভাঙবো। C4H8 হচ্ছে কি আণবিক সংকেত না, গাঠনিক সংকেতটা লিখো তো, গাঠনিক সংকেত কোনটা, এটা না, এটা তার গাঠনিক সংকেত। কেন ভাইয়া, কেন এটা গাঠনিক সংকেত কেন? আরে ভাই গঠন লিখে ফেলছো সেটা গাঠনিক সংকেত, গঠন লিখে ফেলছো গাঠনিক সংকেত। 3 5 6 8 দেখছো, ডাবল বন্ড কেন বসেছি? আরে ভাই এটা কি CnH2 এর সংকেত মিলে না, CnH2 এর সংকেত মানে কি, এটা অ্যালকিন না, মিলছে এটা। কার্বন 4টা বসাও, C4H8 মিলছে, এটা অ্যালকিন। এখানে এই জিনিসটাকে তুমি এখন দিবা A, এটা প্রথম সমাণু। কেন? আরে ভাই এটা হচ্ছে গাঠনিক, এটা আণবিক সমাণু, এটা হচ্ছে গাঠনিক সমাণু। গাঠনিক সমাণুর মধ্যে এটা কি সমাণু, কি সমাণু সেটা পরে বুঝবো, এখন বুঝবো না। ফার্স্ট এটা আণবিক সমাণু মানে আণবিক সংকেত, এটা গাঠনিক সংকেত। বুঝা গেছে? আচ্ছা বলছে এটা বি আরেকটা সমাণু, আরেকটা সমাণু বের করো। আরেকটা সমাণু কোনটা হতে পারে, কোনটা হতে পারে আমাকে বলো। এই ডাবল বন্ডটা কয় নাম্বার আছে, 1 নম্বরে না? একটু আগে বলছিলাম অবস্থান সমাণু বের করো তো দেখি, কারা দিবে? এটা বাদে সবাই দিবে। ডাবল বন্ড আছে তখন 100% দিবে, কিন্তু কিভাবে দিবে? আরে ভাই ডাবল বন্ডের অবস্থান চেঞ্জ করবা কেন, কারণ এটা অবস্থান সমাণু। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো অবস্থান বের করতে বলে না। আরে অবস্থান বের করতে বলে না সেটা বড় কথা না, আগে আমি বুঝতেছি কিনা, আমি কি সমাণু মেক করতে পারবো। দেখো CH3 দিছি না এখানে, C ডাবল বন্ড, এই ডাবল বন্ড এই জায়গায় দাও, দিছো, এটা সমাণু হয় নাই, বলো না, হ্যাঁ হ্যাঁ বলো না, সমাণু হয় নাই। বি দিছো না, বি শেষ। এটা কি সমাণু, এটা কি সমাণু, পরস্পর অবস্থান সমাণু। কেউ যদি আস্ক করে এটা আর এটা কি সমাণু, পরস্পর গাঠনিক সমাণু। কেন 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 কেন? আর এটা আণবিক, এটা গাঠনিক, তারা পরস্পর কি সমাণু হবে, গাঠনিক সমাণু বলবা, কারণ গঠনে চেঞ্জ আসছে। আর যাই হোক এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, তুমি এটা মাথায় রাখো যে A এবং B পরস্পর কি সমাণু, অবস্থান সমাণু। এখন প্রশ্ন আরেকটা সমাণু কি বের হতে পারে ভাইয়া, ডাবল বন্ডটাকে ওই পাশে এনে দিলে, ডাবল বন্ডটাকে ওই পাশে এনে দেন, ডাবল বন্ডটাকে ওই পাশে এনে দিলে সেটা কি হয়ে যাচ্ছে, আমি এটা কি বললেন 1 2 3 4, চারটা মানে হচ্ছে কি প্যান্টিন 1, সরি প্যান্টিন না বিউটিন 1, এটা বিউটিন 1 না, এটা বিউটিন 2। একটু আগে তো বুঝলাম ডাবল বন্ড এখানে আছে বিউটিন 2, দেখো নাম্বার এখানে 1 2 3 4। এখন তুমি বলছো ভাইয়া এই ডাবল বন্ডটাকে এই পাশে এনে দেন, তাহলে বিউটিন 3 হয়ে যাচ্ছে। আচ্ছা বিউটিন 3 কখনো কি হবে, কখনো হবে না, কারণ তুমি যদি ডাবল বন্ডটাকে যদি এই জায়গায় আনো, দেখো এই জিনিসটা আমি এখানে লিখছি, ডাবল বন্ডটাকে তুমি এই জায়গায় আনছো, তুমি বলছো এই ডাবল বন্ড এই জায়গায়, তাহলে এটা ঘুরে ফিরে এটা আসছে না, কোনটা, এটা না ঘুরে ফিরে এটা সেম না, তাহলে হবে না, সেম তো কখনো করা যাবে না। অর্থাৎ এটার একটা শিকল সমানো বের করতে হবে। এটা কি শিকল দিবে, শিকল কি দিবে, শিকল কেন দিবে, কারণ শিকল দেওয়ার অর্থ হচ্ছে মেইন চেনে কার্বন কাটা থাকতে হবে, চাটা থাকতে হবে, তবে শিকল তো দিচ্ছে।
এখন শিকল কিভাবে বানাবো একটু পরে আসতেছি, এটা শিকল কিভাবে বানাবো একটু পরে বুঝতেছি। দেখো শিকল কিভাবে বানাবা, মেইন চেনে কার্বন কয়টা আছে, 4টা না? সুন্দর করে মেইন চেনে কার্বন কয়টা বসাবা, 3টা বসাবা। 3টা বসাইছো, বসানোর পরে ডাবল বন্ড কোন জায়গায় আছে, কোন জায়গায় ডাবল বন্ড আছে তুমি অনেক জায়গা থেকে বের করতে পারো, এই জায়গা থেকে তুমি বের করো, মেইন মানে প্রথমটা থেকে বের করবা। ডাবল বন্ড এই জায়গায় ছিল না শুরুতে, আমি কি করলাম উপরে একটা হচ্ছে কি দিলাম, CH3 দিয়ে দিলাম, দিছো? এখানে তুমি দেখো উপরে CH3 কেন দিছি, কারণ শিকল সমান বের করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন টোটাল কয়টা ছিল, 8টা, কার্বন কয়টা, 4টা, 1 2 3। তাহলে এখানে এখানে কয়টা হাত ফিল হইছে কার্বনের, একটা, বাকি কয়টা, 3টা। এখানে কার্বনের কয়টা হাত ফিল হইছে, 2টা, বাকি কয়টা, 2টা। এখানে কার্বনের কয়টা হাত ফিল হইছে, 1 2 3 4। এখানে আর বসানো যাবে, যাবে না। তাহলে এটাকে আণবিক সংকেত মিলছে C4H8। আরে ভাই মিলে গেছে তো, 3 6 8 মিলে গেছে। তাহলে এটা গাঠনিক সমানতা। এখন তোমাকে যদি আস্ক করে এটার সাথে এটার কি সমানতা মিল পাচ্ছ, গাঠনিক সমানতা। কেন গাঠনিক, সরি গাঠনিক না, শিকল সমানতা, সরি গাঠনিক হবে না। এটা কি সমানতা, এটা শিকল সমানতা। এটার সাথে এটার কি মানে কি মিল পাচ্ছ, মানে এটার সাথে মানে আমি যদি বলি এই এটা সি না, এটা সি না, এ এবং সি পরস্পর কি সমান, তুমি বলবা এ এবং সি হচ্ছে পরস্পর শিকল সমান। কেন ভাইয়া, কেন 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 কারণটা কি, কারণটা হচ্ছে এ এবং সি পরস্পর শিকল সমান, কারণ মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে। আমি আগে বলছিলাম শিকল সমানতা তুমি কিভাবে বুঝবা, মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে, দেখছো? আগে ছিল এখানে 4টা, এখানে 3টা, তাহলে পরস্পর শিকল সমান, বাস শেষ। আর এটা পরস্পর কি সমান, অবস্থান সমান, বাস শেষ। এই এতটুকু কি হচ্ছে আমার শিকল এবং অবস্থান বোঝানোর কথা ছিল, আর কিছু না। শিকল সমানতা, আরে ভাই শিকল সমানতা একটু আগে কি বলছিলাম, এ এবং সি কি ধরনের সমানতা, বলো কি ধরনের সমানতা, এ এবং সি কি ধরনের সমানতা, শিকল সমানতা। শিকল সমানতা বোঝার উপায়টা হচ্ছে মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ আনতে হবে, বাস শেষ, আর কিছু লাগবে না। বোঝা গেছে, বোঝা গেছে? এই জিনিসটা আমি তোমাকে আর বোঝাতে যাচ্ছি, আর কিছু না। ওকে, আর কি করবা ভাই, অবস্থান সমানতা শিকল সমানতা হবে না। আচ্ছা আমি এখন প্রশ্ন করতেছি, দেখি আমাকে সবাই প্রশ্ন করো, কারণ এগুলো যেখানে থাকে সেখান থেকে নামকরণ শুরু হয়, অবস্থান চেঞ্জ হয় না। আচ্ছা সি ডাবল এ সিএইচও কেন হবে না, এটা বলতেছি, এটা আমি এখন আসি নাই। এরপরে বলতেছে কি ভাই আজকে ক্লাস অস্থির লাগতেছে না, কয়েকজন তো বোরিং বললো। নো মোর টুডে স্যার, মাত্র 1 ঘন্টা 17 মিনিট ক্লাস করে তোমরা ক্লান্ত হয়ে যাও, এগুলো তো আসলে, এটা ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা যারা ক্লিয়ার হইছে বলছো তাদের জন্য একটু সারপ্রাইজ আছে, এখনো একটু ওয়েট করো বাবুরা। দেখো ফার্স্ট অফ অল একদম শুরু থেকে আসতেছি, কেমন? ধরো আমি তোমাকে বললাম কি বললাম, আমাকে বললাম, আমি বললাম আচ্ছা দেখো সি অ্যালকেনের যতগুলো আছে না সবগুলো লিখলাম, ধরো C3H8, এগুলোকে ভাঙতে পারবা সবাই? C4H10 ভাঙবো তো সবাই দেখি, C5H12 ভাঙবো তো দেখি, C6H14 ভাঙবো সবাই দেখি, সবাই ভাঙবো। আরে ভাই আমি বলি জৈব রসায়নের সবচেয়ে চ্যালেঞ্জিং টপিক কিন্তু সমানতা, জানো সেটা? চ্যালেঞ্জিং টপিক, মানে অনেক বাঘা বাঘা টিচাররা পড়াইতে গিয়ে অনেক সময় গোলায় ফেলে, যেমন আমিও গোলায় ফেলতে পারি, চিন্তা করিও না। এখন কথা হচ্ছে মানে গোলায় ফেলার ব্যাপারটা কিরকম জানো, যে এটা সিকোয়েন্সটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল শিকল এবং অবস্থান, এটা কেন এটা ভাঙতে বলছি, কেন এগুলো কেন ভাঙতে বলছি, তুমি বলতে ভাই এগুলো ভাঙবো কেমনে, আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ি, এগুলো ভাঙার দরকার আছে? আচ্ছা অনেক স্টুডেন্ট আছে মনে করো হচ্ছে যে ভাই আমি ফার্স্ট ইয়ার পড়ি নাই, মানে আমার জৈব রসায়ন কঠিন হয়ে যাবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, ফার্স্ট ইয়ারের সাথে জৈব রসায়নের কি সম্পর্ক, কোনো মিল আছে? শুধু একটা জায়গায় মিল ছিল, হাইব্রিডাইজেশন, সংকরণ। সংকরণ তো আমি এখানে পড়াই দিব, জৈব রসায়নের সংকরণ হয়ে যাবে। বাট আমার কথা হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো নাই, আমি বুঝতেছি, মানে ফার্স্ট ইয়ার তুমি এখন পড়োই নাই, বাট তুমি জৈব রসায়ন পড়তেছো, তার মানে তোমার মাথায় ঢুকে গেছে আমার জৈব রসায়ন কঠিন লাগবে আমার। কেন ভাই, ফার্স্ট ইয়ারের সাথে জৈব রসায়নের কি সম্পর্ক? এমন না যে ফার্স্ট ইয়ারে জৈব রসায়ন অনেক ছিল, কি কলেজে কি এরকম ছিল যে জৈব রসায়নের সবকিছু টপিক ফার্স্ট ইয়ারে ছিল, এখন আমি জানি না কিছু, তাহলে আমি প্রথম দিকে শুরু করতে পারবো না, এরকম তো না। জৈব রসায়ন ফুল নিউ, সেকেন্ড ইয়ারে ফুল নিউ, এটা সবার জন্য এটা নতুন, ফার্স্ট ইয়ার বলো বা সেকেন্ড ইয়ার বলো, টেনশন করার দরকার নেই। এখন এটাকে ভাঙতে বলছে, ভাঙবো কিভাবে দেখো, CH3 CH2, এটা কি আমাকে বলো, এখানে কার্বন কয়টা, 3টা না, এই দেখছো ভাঙছি এটা। এবার এটাকে ভাঙবো তো দেখি, CH3 CH2 CH3 ভাঙছো এটা, এটাকে ভাঙবো দেখি তো, CH3
CH2 CH2 CH3 ভাঙছো এটাকে ভাঙি দেখো তো CH3 CH2 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 1 2 3 4 5 পাঁচটা হইছে আরো দরকার আছে 6টা আচ্ছা এগুলো ভাঙছেন কেন আর ভাঙছেন কিভাবে দেখো ফার্স্ট অফ অল CH3 আকারে লিখে দাও সবগুলো লিখে দেখো 3 5 8 মিলছে হাইড্রোজেন মিলা কার্বন দিয়ে মিলে যাবে 3 5 7 10 মিলছে 3 5 7 9 12 মিলছে 3 5 7 9 11 14 মিলছে স্যার এটা কিভাবে লিখছেন আরে ভাই খুবই সিম্পল CH3 CH2 সবগুলো একই শ্রেণীর যৌগ না আরে ভাই এটা কি মিথেন সরি এটা কি আরে না এটা প্রপেন এটা বিউটেন এটা কি পেন্টেন এটা কি হেক্সেন সবগুলো হেক্সেন আকারে লিখছি প্রশ্ন হচ্ছে এগুলো কয় ধরনের সমাধান দিতে পারে এটা কি কোনো সমাধান দিবে এটা আগে কাট আচ্ছা এটা সমাধান দিচ্ছে না কেন আরে ভাই এটা শিকলও দিবে না এটা অবস্থানও দিবে না অবস্থান কখন দিবে যখন কার্যকরীমূলক থাকবে এখন তোমার একটা প্রশ্ন হচ্ছে ভাই অবস্থান কেন আচ্ছা অবস্থান আগেটা ক্লিয়ার করে দিই তোমার প্রশ্ন হচ্ছে CHO এবং COOH এগুলো দিচ্ছে না কেন আচ্ছা এগুলো কেন দিচ্ছে না খুবই সিম্পল অনেকগুলো রিজন আছে রিজন নাম্বার 1 এই রিজনটা আগে বলে দিচ্ছি এটা ব্র্যাকেট একটু লিখে দিও ওখানে রিজন নাম্বার 1 এটা অবশ্যই স্লাইডে লেখা থাকবে আবার স্লাইড দিলে তোমরা আবার নোট করবে না দেখো হ্যান্ডমেড নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিজন নাম্বার 1টা কি ধরো তুমি বলতেছো ভাইয়া CH3 CH2 CHO এটা কেন অবস্থান সম্বন্ধে দিচ্ছে না কেন দিচ্ছে না আরে ভাই খুবই সিম্পল এটা কয় নাম্বার আছে যেখানে কার্যকরীমূলক থাকবে সেখান থেকে তুমি নাম্বারিং শুরু করবে হাজারবার বলছি আমি শুধু একটা রুল তোমাকে মাথায় রাখতে বলছি যেখানে কার্যকরীমূলক থাকবে সেখান থেকে নাম্বারিং স্টার্ট করবে কার্যকরীমূলক বলতে কি এখানে আরো দুইটা কথা আছে একটা হচ্ছে কার্বন যুক্ত একটা হচ্ছে কার্বন বিহীন কার্বন যুক্ত থাকবে সেখান থেকে নাম্বারিং স্টার্ট করবা 2 3 এখন তুমি বলতেছো ভাইয়া এই CH2টাকে 2 নম্বরে এনে দেন কয় নম্বরে 2 নম্বরে তো 2 নম্বরে এনে দিলে কি হচ্ছে দেখো এটা হয়ে গেছে না 2 নম্বরে এনে দিছে এখন আমাকে বলো 2 নম্বরে তুমি যদি এটা এনে দাও এটা কি কখনো কি তোমার আদৌ কি পসিবল মানে এটা অবস্থান সম্বন্ধে কি আদৌ কি পসিবল হচ্ছে কেন জানো এটা আমি তোমাকে একটু আগে বলছিলাম যেখানে কার্যকরীমূলক থাকবে কার্বন যুক্ত সেখান থেকে নাম্বারিং শুরু এখান থেকে নাম্বারিং শুরু তার মানে আমার পজিশন তো চেঞ্জ হয় নাই পজিশন সেমই আছে তো পজিশন তো চেঞ্জ হচ্ছে না মানে এটা কার্যকরীমূলক এতটা বেশি মানে পাওয়ারফুল তার থেকে নাম্বারিং শুরু করতে হবে ঠিক একই কথা COOH এর ক্ষেত্রে প্রযোজ্য ঠিক একই কথা সেম টু সেম COOH এর ক্ষেত্রে প্রযোজ্য তুমি এখানে 1 দিছো না তুমি এখানে COOH দিছো বলতে ভাই আমি 2 নম্বরে নিছি কিসের 2 নম্বর এটা মানে এটা একইভাবে 1 নম্বরে আছে একইভাবে এটা 1 নম্বরে আছে কথা বুঝতে পারছো সো এই রিজনটা ছিল আজকে দিয়ে আরো বুঝবা ওকে আচ্ছা ভাইয়া এখন তাহলে আমাদের হচ্ছে এখন ক্লাস শেষ পোলাপাইন ক্লাসে চলে যাচ্ছে আমারও এখন ক্লাস শেষ 7:30 থেকে আবার এটা হয়ে গেছে আর কি দেখো বুঝা গেছে আচ্ছা এখন তোমাদেরকে যে জিনিসটা আমি এখন বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কি তোমরা এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করো আমরা যখন সলভ ক্লাস নিব স্লাইডে তখন আমরা এগুলো আলোচনা করতেছি কোনগুলা এইগুলো আলোচনা করব কোনটা আলোচনা করব এটা সবগুলো স্লাইডে আলোচনা করব এগুলা বাট আমি একটু টিপস দিচ্ছি তুমি বাসায় কিভাবে করবা ফার্স্ট অফ অল তোমাকে যদি বলে এটা কি সমাধান দিবে এটা কি শিকল দিবে প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন এটা কি শিকল দিবে শিকল অবশ্যই দিবে কেন কারণ পেন্সিলে কার্বন 4টা শিকল সম্বন্ধে কিভাবে বের করব এইভাবে শেষ এটা আর কোনো সম্বন্ধে দিবে আর দিবে না এটা একটাই তোমাকে কি যদি আস্ক করে এটা সমানত কয়টা এটা একটাই সমানত সেটা হচ্ছে শিকল সমানত আর দিবে না তুমি যদি বলো ভাই আর শিকল কি দিবে না আরে ভাই মেইন চেনে কার্বন কয়টা হয়ে গেছে তিনটা হলে কেমনে দিবে পজিশন কেমনে দিবে কার্যকরীমূলক এটা নাই কার্যকরীমূলক কি বলছিলাম ইন আইন এবং বাকিগুলো বলতে ওএইচ নাই এরপর এটা দেখো এটা কি মেইন চেন দিবে আমি এই জিনিসটা একটু দেখি তো এটা কি মেইন চেন দিবে অবশ্যই কিভাবে দিবে দেখো তো মেইন চেনে কি এটা চেঞ্জ আনতে পারো অবশ্যই চেঞ্জ আনতে পারবা 4টা ছিল না 5টা ছিল 4টা আনছি উপরে কি দিলাম এখানে কি দিলাম শেষ এটা কি সমতা শিকল আরেকটা সমতা বের হবে শিকল অবশ্যই বের হবে কেন বের হবে উপরে দেখো CH3 নিচে দেখো CH3 এখানে দেখো H3 এখানে দেখো H3 1 2 3 4 12টা হয়ে গেছে পারফেক্টলি মিলছে না সমতা কয়টা এখানে একটা এখানে কয়টা দুইটা তাও শেষ কিছু ছিল এগুলা আমি বললাম রুলস গুলো মাথায় রাখো তুমি ইজিলি পারবে এটা রুলস গুলো মাথায় রাখলে ইজিলি পারবা বুঝা গেছে 1 2 3 4 5 মিলছে না 1 2 3 4 5 1 2 3 4 5 এখন তোমাকে যদি আস্ক করে
যে 1 এবং 2 পরস্পর কি সমানতা, অথবা আমি এটাকে বললাম, আমি এটাকে ধরো আমি এটাকে দিলাম 3 নাম্বার, কোনটাকে এটাকে 3 নাম্বার দিলাম, তাহলে এটাকে আমি দিলাম 1 নাম্বার, এটাকে আমি দিলাম 2 নাম্বার, 2 নাম্বার দিছি না, আমি তোমাকে বললাম 1 এবং 2 পরস্পর কি সমানতা, তুমি বলবা শিকল সমানতা। কেন কেন শিকল সমানতা কেন? আরে মেইন চেনে কার্বন চেঞ্জ দিছে, তোমাকে আমি বললাম 1 এবং 3 পরস্পর কি সমানতা, 1 এবং 3 পরস্পর কি সমানতা। আরে ভাই 1 এবং 3 কি? এটা 1 এটা 3 এটা 1, 1 এবং 3 এর মধ্যে কি চেঞ্জ হইছে? মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে, মানে শিকল সমানতা, মানে শিকল সমানতা। 2 এবং 3 কি সমানতা? আরে ভাই মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে, শিকল সমানতা। শেষ। শিকল মানে কি? শিকল বের হবে, মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হবে, কমে যেতে পারে বেড়ে যেতে পারে, ডাজন্ট ম্যাটার। সো আমার মনে হয় তোমার কাছে ক্লিয়ার। ভাই শাহরিয়ার স্যারের ক্লাস আছে। ওকে, আমার আসলে অনেক কষ্ট হচ্ছে জৈব রসায়ন অনলাইনে, আমি এই পর্যন্ত এটা 4বার রানিং এখন, সিরিয়াসলি এটা খুব কষ্ট, খুব কষ্ট হচ্ছে। তোমরা একটু দোয়া করবে যাতে সুস্থ থাকি, কারণ আমি যদি একবার অসুস্থ থাকি তাহলে কিন্তু শেষ, ওইখানে কিন্তু খেলা ঘুরে গেছে, বুঝছো? কারণ জৈব রসায়ন এট এনি কস্ট নেক্সট 1 মান্থে শেষ করতে হবে। এখন কিভাবে শেষ করবে এটা আমি জানি, আমার আল্লাহ জানে, বুঝছো? আমি আর কিছু জানি না। আমি জানি কেন বলবো? কারণ আমার মধ্যে কি চলতেছে তুমি পড়বো। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল 10:30 ক্লাসটা একটু সবাই অ্যাটেন্ড করবা। কেন জানো? অন্য ক্লাস থাকলে তুমি যদি মনে করো আমার কেমিস্ট্রি দিকে অন্য ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাহলে সেক্ষেত্রে তুমি এটা করে ফেলো, কারণ আমাদের ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে। আচ্ছা রেকর্ডেড আছে বাট ক্লাস করবো না, এরকম যদি কারো যদি চিন্তা করে থাকো, বাসায় তো কল যাবে, তো গার্ডিয়ানকে ফোন করে কি বলবো যে আপনার বাচ্চা ক্লাস করতেছে না, রিজনটা কি? গার্ডিয়ান যদি একবার যদি বলে তার অমুক টাইমে এই ক্লাস থাকে না, এখন তুমি গার্ডিয়ানকে শিখিয়ে দিতে পারো। এটা শিখিয়ে দিলে হয়তো আমি বুঝি না আন্টি আঙ্কেল তোমার কথা শুনবে নাকি আমাদের কথা শুনবেন। যদি আন্টি আঙ্কেল তোমাদের কথা যদি শুনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো আমি আসলে, কারণ আমি আন্টি আঙ্কেলকে স্পষ্টভাবে বলা হচ্ছিল সেটা হচ্ছে কি যে আপনারা চেক করবেন ক্লাসগুলো রেগুলারলি করতেছে কিনা। কথা বুঝতে পারছো? আমরা কিন্তু রেকর্ড রেখে দিব, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন থাকবে। বাট তুমি তোমার কোনো প্রবলেম নাই, তুমি ক্লাস করতেছো না, বাসায় গার্ডিয়ান কল যাবে, আসসালামু আলাইকুম 10:30 ক্লাস হবে, ওকে।